ওয়ালাইকুম আসসালাম। যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের পিডিএফটা স্ক্রিনে একটু শেয়ার করি। আশা করি সবাই স্ক্রিনে পিডিএফটা দেখতে পাচ্ছ। আজকের ক্লাসে টপিক হচ্ছে 3টা চ্যাপ্টার, অধ্যায় 5, 6, 7। ইনিশিয়ালি 4টা অধ্যায় পড়ানোর প্ল্যান ছিল, 5, 6, 7, 8 এই 4টা একসাথে। পরে দেখা গেল যে মানে 8 নম্বর অধ্যায় এখানে অ্যাড করতে গেলে অনেক লেন্দি হয়ে যায়, ক্লাসটা প্রায় 3.5 ঘন্টার উপরে চলে যায়। তো আমরা 5, 6, 7 এই 3টা অধ্যায় নিব, আমাদের মোটামুটি 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। অধ্যায় 6 যেটা তোমার মহাকর্ষ বিকর্ষ, এই চ্যাপ্টারে তোমার হচ্ছে অনেক ম্যাথ, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে আমরা মেডিকেল কোচিং এর সময় করছি। তো সেই ম্যাথগুলো আবার আমাদের রিপিট করানো লাগবে। সেই ম্যাথের যে সূত্রগুলা বা যে শর্টকাট গুলা মহাকর্ষ ক্লাসে আমি তোমাদের পড়াইছিলাম, সেই শর্টকাটের সাথে এক্সট্রা আর কি কি অ্যাড করতে হবে সেই ব্যাপারগুলো আমরা দেখবো। কেমন? তো এটার জন্য দেখবা যে মহাকর্ষ চ্যাপ্টার যখন পড়াবো তখন দেখবা অনেক কিছুই আমি তোমাদের রেগুলার ক্লাসে থিওরি পড়ানোর সময়, মেডিকেলের সময় শর্টকাট শিখাইছিলাম, দেখবো যে সেগুলো আবার রিপিট করতেছি, তার সাথে আমরা এক্সট্রা কথাবার্তা অ্যাড করতেছি। আর যেহেতু সিকিউ থাকবে, তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এই ইউনিটে, তো সিকিউর জন্য আমরা আবার দেখবো যে কিছু শর্টকাটের অল্টারনেটিভ ফর্ম গুলো আমরা দেখবো যে আসলে কিভাবে করা যায় ম্যাথগুলো। কেমন? আমরা শুরু করতেছি হচ্ছে কাজ শক্তি ক্ষমতা দিয়ে। কাজ শক্তি ক্ষমতা দিয়ে স্টার্ট করতেছি। প্রথমটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির তুলনা। 1 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা তোমাদের মনে থাকার কথা, সিফাত ভাইয়া তোমাদের এটার জন্য একটা চমৎকার শর্টকাট দিছিল। তো আমরা আজকে শর্টকাটটা তো রিপিট করবোই, এবং আমরা এটাও দেখবো যে আসলে এই শর্টকাটটা কেন কাজ করে। কেন কাজ করে এটা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের ওই সিকিউ আসলে সেটা আমরা অ্যান্সার করতে পারবো। কেমন? এটা আমি একটু হোয়াইট বোর্ডে নিয়ে গিয়ে তোমাদেরকে বোঝাই। এখানে দিলাম হচ্ছে পেজ নাম্বার 1। আমাদের লেকচারের নাম্বার হচ্ছে P1 5, 6, 7। কেমন? চ্যাপ্টার 5। গতি বিভবের তুলনা। ঠিক আছে? এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে এটা আমি তোমাকে একটু বলি। মনে করো তোমার এটা হচ্ছে মাটি। এখন এই মাটির উপরে একটা বিল্ডিং দাঁড়ায় আছে, ধরো এটা হচ্ছে সেই বিল্ডিং। এই যে দালানটা দাঁড়ায় আছে, এই দালানের উচ্চতা ধরো হচ্ছে এইচ, এটার উচ্চতা হচ্ছে এইচ। এখন বলবে যে একটা বস্তুকে দালানের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। মনে করো একটা বস্তুকে দালানের উপর থেকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া হলো, মনে করো বস্তুটা পড়তে 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 এই পয়েন্টে এসে হাজির হয়েছে, এটা হচ্ছে এ পয়েন্ট। ঠিক আছে? এই এ পয়েন্টে বস্তুটার একটা অবশ্যই বিভব শক্তি থাকবে এবং তার একটা গতি শক্তি থাকবে, ঠিক কিনা? এখন তুমি চিন্তা করো, ওরা তোমাকে বলে দিবে এইভাবে, প্রশ্নে বলে দিবে এইভাবে যে কোনো একটা পয়েন্টে, মানে এ পয়েন্টে গতি শক্তি বিভব শক্তির এন গুণ, এই কথাটা বলে দিবে যে এ পয়েন্টে গতি শক্তি বিভব শক্তির কি এন গুণ, এরকম একটা কথা ওরা তোমাকে বলবে। বলে হয় তোমাকে বলবে ওই এ পয়েন্টের উচ্চতা কত, মানে এই এ পয়েন্টটা মাটি থেকে কত উপরে আছে, অথবা বলবে এই বস্তুটাকে দালান থেকে যে ফেলা হয়েছিল সেই দালানের উচ্চতা কত। মানে হয় তোমার কাছে এইচ জানতে চাইবে, নয় তোমার কাছে এক্স জানতে চাইবে, যে কোনো একটা জানতে চাইবে। এবং ওরা তোমাকে এই কথা বলে দিবে যে এই পয়েন্টে গতি শক্তি বিভব শক্তির কয় গুণ, এন গুণ। তুমি আমাকে বলো যখন বস্তুটা দালানের উপরে ছিল তখন তার বিভব শক্তি কত ছিল? অবশ্যই এমজিএইচ, দালানের উপরে যখন ছিল এবং তখন সে স্থির ছিল, তার মানে তার কোনো গতিশক্তি ছিল না।
এখন যখন সে এই যে তাকে ছেড়ে দিলাম, সে যখন পড়তে 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 এ পয়েন্টে আসলো, এখন তার মাটি থেকে উচ্চতা কিন্তু এক্স, তার মানে আমি বলতে পারি এ পয়েন্টে তার বিভব হচ্ছে mgx, এটা বলা যায় এ পয়েন্টে বিভব mgx, তাই না? তাইলে তার আগে বিভব কত ছিল? mgh, ঠিক আছে না? mgh আগে বিভব ছিল, তাহলে এখন তার বিভব কত? mgx। তাহলে বাকি বিভবটুকু কই গেছে? অবশ্যই বাকি বিভবটুকু তার চলে গেছে গতিশক্তির মধ্যে, বলা যায়। কারণ আমরা জানি উপরে থাকলে যখন সে এই উচ্চতায় ছিল তখন তার মধ্যে কোনো গতিশক্তি ছিল না, পুরাটাই বিভব ছিল। তাহলে নামতে 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 তার মধ্যে যতটুকু বিভব কমবে এটা আসলে কার মধ্যে ঢুকছে গিয়ে? এটা তার গতিশক্তির মধ্যে গিয়ে ঢুকছে। তাহলে আমি বলতে পারি যে এ পয়েন্টে বিভব যদি mgx হয়, তাহলে এ পয়েন্টে গতিশক্তি হবে mgh মাইনাস x এর সমান। এটা বলা যায়, তুমি খেয়াল করে দেখো, টোটাল বিভব mgh, এখনকার বিভব mgx, তাহলে এখনকার গতি কি? mgh মাইনাস mgx, তাহলে mgh মাইনাস x, এটা বলা যায়, ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি, দেখো এ পয়েন্টে গতিশক্তি বিভবের n গুণ। তার মানে কি দাঁড়ালো? আমি বলতে পারি বিভবের সাথে আমি যদি একটা n গুণ দেই, বিভবের সাথে আমি যদি একটা n গুণ দেই, তাহলে আমি গতিশক্তিটা পাবো। বিভবের সাথে যদি আমি একটা n গুণ দেই তাহলে আমি গতিশক্তিটা পাবো, ঠিক কিনা? যেটা আমাদের এই অঙ্কে দেয়া আছে 2 গুণ। দেখো আমাদের এই অঙ্কে কয় গুণ দেয়া? 2 গুণ দেয়া, তাই না? তাহলে আমরা এইখানে n এর মান চাইলে 2 বসাইতে পারি, আমরা চাইলে এখানে n এর মান 2 বসাইতে পারি। আপাতত আমরা n দিয়েই করি, উভয় পক্ষে mg mg কাটা যায়, mg কাটা গেলে কি থাকে? h মাইনাস x ইকুয়াল টু nx। এইখান থেকে আমরা বলতে পারি এক্সটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাইলে দেখো আমি কিন্তু সুন্দর করে এক্স কমন নিয়ে কথাটা বলতে পারি, h ইকুয়াল টু n প্লাস ওয়ান ইন্টু এক্স। এটাই আমরা কিন্তু প্রথমে লিখতেছিলাম, এই যে এইভাবে তোমরা শর্টকাটে লিখতেছিলা x ইকুয়াল টু h বাই n প্লাস ওয়ান, তাই না? এটাই তো তোমরা লিখতেছিলা। আমার h আর n একই রকম হয়ে যাচ্ছে, দাঁড়াও ঠিক করে লিখি, h বাই n প্লাস ওয়ান। তাহলে এই যে আমার যে বড় উচ্চতা, এটাকে আমি n প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ছোট উচ্চতা পাবো। বড় উচ্চতা কোনটা? যেখান থেকে ফেলছিলাম। ছোট উচ্চতা কোনটা? যেখানে এসে মাপতেছি সবকিছু, তাই না? যে কোনো একটা তোমাকে দিবে, অন্যটা বের করতে বলবে। এটার সূত্র আজীবনই এইটা। তবে শর্ত থাকে যে দেয়া থাকতে হবে গতিশক্তি বিভবের এত গুণ। বিভব গতির অত গুণ দেয়া থাকলে কিন্তু পেছ লাগবে। দেয়া থাকতে হবে গতিশক্তি বিভবের এত গুণ। গতিশক্তি বিভবের কয় গুণ? n গুণ। এই জন্য কিন্তু h বাই n প্লাস ওয়ান হয়েছে, ঠিক না? যদি উল্টাটা বলতো বিভব শক্তি গতিশক্তির n গুণ, তাইলে কিন্তু অঙ্কটা ভিন্ন ভাবে করতে হতো। কিভাবে? এটা দেখার আগে তার আমরা অঙ্ক দুইটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের সিকিউর রুল, তাই না? আমাদের এই অঙ্কে n এর মান কত বসাইতে হবে? 1 নাম্বার অঙ্ক যদি হয়, এই অঙ্কে n এর মান হচ্ছে 2, তাইলে আমার উত্তর হচ্ছে x ইকুয়াল টু h বাই 3, তাই না? আর এখানে আমরা ডিরেক্টলি হচ্ছে যদি এমসিকিউ যদি আসে তাহলে আমরা ডিরেক্টলি করে ফেলবো x ইকুয়াল টু h বাই n প্লাস 1, মানে হচ্ছে 10 মিটার। আমার এটা হচ্ছে h, এটা হচ্ছে x, ঠিক আছে? এখন পরেরটা দেখো, পরেরটা সেম, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এখন ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ হলে, পরেরটা একই অঙ্ক কিন্তু, ভূমি থেকে 10 মিটার উচ্চতা মানে এটা হচ্ছে x, নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, এই উচ্চতা জানতে চাইছে, তাহলে h এর মান কত এটা জিজ্ঞেস করছে পরেরটায়, রাইট? এবং গতি শক্তির বিভব শক্তির দ্বিগুণ, ভাষা কিন্তু ওইটাই, গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, ভাষা কিন্তু সিমিলার না। সিকিউর জন্য শর্টকাট ইউজ করা যাবে না, এত কষ্ট করে সিকিউর জন্য নিয়ম কেন দেখাইলাম ফাজিল? শোনো, এই যে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, এর মানে কি? n ইকুয়াল টু 2, তাই না? কে বলতে পারে, কে বলতে পারে এই অঙ্কের উত্তর 30, তাই না? h ইকুয়াল টু x ইন্টু n প্লাস 1। কে বলতে পারে যদি ভাষা উল্টায় দিত, যদি বলতো বিভব শক্তির গতি শক্তির 2 গুণ, তখন কি করতাম? কে পারে? এই অঙ্কটাই যদি দিত, যদি বলতো বিভব শক্তি গতি শক্তির 2 গুণ, ভাষাটা যদি উল্টায় দেয়, তখন আমরা এখানে কি করব? কমেন্টে আমাকে জানাও। তখন আমরা n এর মান হাফ ধরতাম, কেমন?
রাইট, মমসুর রহমান সঠিক উত্তর, হাফ গুণ হইতো, কারেক্ট, হাফ হইতো। কাশফি, অন্তশ্রী রায় খুব চমৎকার, নূপুর খুব ভালো, রাইনো, রাইন নাকি রাইনই তো না, ইশিকা জাহান, জারিন রায়হান, শাহরিয়ার মাহমুদ, খুব ভালো, অনেক উত্তর আসছে। যদি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ না বলে বিভব গতির দ্বিগুণ বলতো তাহলে এনার মান হাফ ধরতে হইতো। তাহলে এটা আমি এখানে একটু লিখি। ঠিক আছে, এটা লিখে রাখলাম। কাজ এবং ক্ষমতার সমস্যা, ভালো কথা। এই যে তোমাদের দেখতে পাচ্ছ আজকে এখানে নোটের মধ্যে লেখাগুলা এভাবে করে গুছায় লিখতেছি, এটার কারণ আশা করি তোমরা ধরতে পারছো। আজকে থেকে আমি সামনে যতগুলা ক্লাস নিব, হ্যান্ড নোট তো আপলোড হবেই আগের মতোই, পাশাপাশি ক্লাস নোটের দাগানো যে ভার্সনটা এটা আপলোড করে দিব। এবং এই ক্লাস নোটের মধ্যে যে ব্যাখ্যাগুলা বড়, যে ব্যাখ্যাগুলো এখানে লিখলে ক্লাস নোট আসলে জায়গা হবে না, দাগাদাগি করলে জায়গা হবে না, সেই ব্যাখ্যাগুলো আমরা এই যে একটা ক্লাস ড্রাফট হিসেবে, যে ব্যাখ্যাগুলো বা সিকিউ নিয়মগুলো আমরা ক্লাস ড্রাফট হিসেবে এখানে লিখবো, এগুলো আমরা আপলোড করে দিব। এখন যার যেটা দেখে ধরে পড়তে ভালো লাগে, কেউ আছে যে হ্যান্ড নোটটা ফ্রেশ, সেটা দেখে পড়তে ভালো লাগে, কারো আছে ক্লাসটা করতে করতে আবার এই নোটগুলো দেখতে পছন্দ, যে না এগুলো দেখে দেখে মিলাবো, তাইলে হচ্ছে ক্লাসটা ইজিলি রিভাইজ হয়ে যায়। যার যেটাতে ভালো লাগে সে সেটা অ্যাপ্লাই করবে। আমি অন্য ক্লাসগুলোতে দেখছি যে ওরা এই ব্যাপারটাতে অনেক কমফোর্টেবল ফিল করে, কেমন। এই জন্য আমি আজকে এখানে একটু গুছায় লিখতেছি। কাজ ও ক্ষমতার সমস্যা, এইখানে দেখো কাজ এবং ক্ষমতার সমস্যার মধ্যে আমরা 1 নাম্বার অঙ্কটা দিয়ে স্টার্ট করি। সিরাজ সাহেবের ভর 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত। এখানে ভালো করে খেয়াল করবা, কাজের যে পরিমাণ জানতে চাইছে, কাজের সাথে কিন্তু সময়ের কোনো সম্পর্ক নাই। যেমন মনে করো তুমি একটা বস্তু মাটি থেকে 10 তলা উপরে উঠাইলা, একটা ডেফিনিট বস্তু, তোমার বন্ধু ওই বস্তুটাই 10 তলায় উঠাইছে অন্য সময়, মনে করো তুমি উঠাইছো 10 মিনিটে, সে উঠাইছে 20 মিনিটে। এর মানে কি তোমার ক্ষমতা তার চেয়ে বেশি, তুমি কম সময়ে কাজটা করে ফেলছো, সে বেশি সময়ে কাজটা করছে, তার ক্ষমতা কম। আমরা জানি ক্ষমতা সমান সমান কাজ বাই সময়, ক্ষমতার সাথে সময় ব্যস্তানুপাতিক, তাহলে যে সময় বেশি নিবে তার অবশ্যই ক্ষমতা কম, যে সময় কম নিবে তার ক্ষমতা বেশি। কিন্তু ক্ষমতার সাথে কিন্তু কাজের কোনো সম্পর্ক নাই, কারণ কাজ সমান সমান কি W = mgh বা W = fs। অভিকর্ষের জন্য কাজ হইলে বলি আমরা mgh, আর নরমালি কাজ হইলে আমরা বলি fs, ঠিক কিনা। এখন এই কাজের মধ্যে কিন্তু সময় কিন্তু কোথাও নাই। তার মানে তুমি ধরো একটা ডেফিনিট বস্তুকে মাটি থেকে 10 তলায় তুললা, তোমার ওই বস্তুর ভর যা, তোমার বন্ধু ওই ডেফিনিট বস্তুটাকে মাটি থেকে 10 তলায় তুললো, তোমার বন্ধুর হাতের ওই বস্তুটার বড় তাই, তুমি 10 তলায় তুলছো, তোমার এই যা তোমার বন্ধু 10 তলায় তুলছো, তার এইচও তাই। তার মানে দুইজনের এমও সেম, এইচও সেম, জিও সেম, দ্যাট মিন্স দুইজনের কৃত কাজও সেমই হবে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে কাজ চাইলে সময় ওইখানে ইনভ্যালিড ডাটা, কাজ যদি জানতে চায় সময় ওইখানে ইনভ্যালিড ডাটা, এটা ইনভ্যালিড, কোনো কাজে লাগবে না, কেমন। তাহলে আমরা এখানে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। ডিরেক্টলি সূত্রটা কি? W = mgh, m × g × h। m এর মান কত? 20 কেজি। সিরাজ সাহেবের পর 20 কেজি, সিরাজ সাহেব তো অপুষ্টিতে ভুগতেছে, 20 কেজি ওজনের মানুষ কিভাবে হয়। যাই হোক, জি এর মান কত? জি এর মান 9.8। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি, তার মানে টোটাল কয় সেন্টিমিটার? 500 সেন্টিমিটার, 20 25 500, 500 সেন্টিমিটার মানে কয় মিটার? 5 মিটার, তাই না? দেখো এই যে সিরাজ সাহেবকে অপুষ্টিতে ভোগানোর কারণ আছে, কারণ হচ্ছে যাতে ডাটাগুলো তুমি গুণ করতে পারো। 5 × 20 মানে কত? 100, 100 আর 9.8 কত? 980, দেখো 980 জুল। এই যে আমি তোমাকে বললাম যে কাজের সাথে সময়ের কোনো সম্পর্ক নাই, কাজের সাথে হচ্ছে উচ্চতা আর ভরের সম্পর্ক, এটা তুমি পরবর্তী অঙ্কে বুঝবা। মনোযোগ দিয়ে খেয়াল করো কি লেখা আছে। 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে
খেয়াল করো, বলে নাই কিন্তু যে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে তুলতে কাজের পরিমাণ কত। কি বলছে? 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখবে। তোলা আগেই হয়ে গেছে, জাস্ট তুমি ধরে রাখছো। এর মানে কোনো কাজ আসলে হবে না, কারণ তুমি উচ্চতার কোনো পরিবর্তন করো নাই। এটা কি বুঝো কিনা? তুমি ধরে রাখছো, উচ্চতার কোনো পরিবর্তন হয় নাই। উচ্চতার পরিবর্তন হয় নাই, তার মানে কোনো স্মরণ হয় নাই। স্মরণ হয় নাই মানে কোনো কাজ কি হবে না। উচ্চতার পরিবর্তন হয়নি, তাহলে কাজ কত হবে? 0। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি নিজেদেরকে হিউম্যান চিন্তা করি যে না আমি তো যত কাজই না করি না কেন, আমি একটা বই যদি আমার হাতের মধ্যে এইভাবে ধরে রাখি, তাহলে তো আমার একটা কাজ তো করতে হচ্ছে, আমার বডি তো একটু পরে ক্লান্ত হয়ে যাবে, আমি তো সারা জীবন বইটা এইভাবে ধরে রাখতে পারবো না। তুমি সারা জীবন এইভাবে ধরে রাখতে পারবা না, কারণ হচ্ছে যে তুমি তো একটা মেকানিক্যাল বস্তু না, তুমি একটা জৈবিক বস্তু, তোমার মধ্যে শ্বসন প্রক্রিয়া চলতেছে। তার মানে তোমাকে কন্টিনিউয়াস পৃথিবী তোমার হাতটাকে নিজের দিকে টানতে চাইতেছে। তুমি যখন একটা বস্তুকে ধরে রাখো, তুমি আসলে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ আসলে করতেছো বায়োলজিক্যালি। বায়োলজিক্যালি, তাই না? ফিজিক্সের হিসাবে করতেছে না। ফিজিক্সের হিসেবে আমরা কেউ মানুষ না, আমরা সবাই যন্ত্র। যেমন ধরো তুমি একটা 5 তলা বিল্ডিং এর মধ্যে তুমি 3 তলায় বসে আছো, তার মানে তুমি মাটি থেকে মনে করো 30 ফিট উপরে বসে আছো। এই বিল্ডিং এর যে মেঝে, তোমার যে মেঝে, এটা কি তোমাকে মাটি থেকে 30 ফুট উপরে ধরে রাখতেছে না? মানে বিল্ডিং তাকে তাতে খসে পড়তেছে? পড়তেছে না, কারণ বিল্ডিং একটা মেশিন। বিল্ডিং এর কিন্তু এখানে কোনো কাজ করতে হচ্ছে না, ফলে বিল্ডিং এর মধ্যে কোনো ক্ষতি হচ্ছে না। তুমি যদি দাঁড়ায় থাকো, বিল্ডিং তাতে ক্লান্ত হবে না যে না অনেকক্ষণ তোমাকে ধরে রাখছি, ঠাস করে পড়ে যাওয়া, তো বিল্ডিং এর জন্য সম্ভব না, তাই না? তো বায়োলজিক্যালি কাজ হচ্ছে, ফিজিক্সের নিয়মে এখানে কোনো কাজ হচ্ছে না। দেখো এই ধরনের প্রশ্ন আরো আসছে। 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারটা, এক ব্যক্তি 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় ওঠায় কোনো বস্তুকে। এক ব্যক্তি একটা ডেফিনিট বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় ওঠায়। খেয়াল করো, বস্তু একটাই 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় ওঠায়। অপর ব্যক্তি ওই একই বস্তুকে একই উচ্চতায় তুলতে পারে, সময় ভিন্ন, সময় কিন্তু আলাদা আলাদা। বলছে দুইজনের কাজের অনুপাত কত, ক্ষমতার অনুপাত চায় নাই কিন্তু। কি বলছে? কাজের অনুপাত কত। তার মানে এই সময় এখানে কোনো কাজ করবে না, যেহেতু বস্তু একই, উচ্চতা একই, তার কাজের অনুপাত 1:1। হ্যাঁ, ক্ষমতা চাইলে অন্য কথা হইতো। ক্ষমতার ব্যাপারটা আমরা এখনই দেখে আসি। প্র্যাকটিসের 1 দেখো, প্র্যাকটিসের 1-এ খেয়াল করো, 80 কেজি 60 কেজি ভরের দুজন ব্যক্তি, ভর আলাদা। 12 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে কতগুলো সিঁড়ি বেয়ে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়। নির্দিষ্ট উচ্চতায় মানে এইচ আবার দুইজনের সেম, কিন্তু সময় কিন্তু ডিফারেন্ট। তাদের ক্ষমতার অনুপাত কত? যেহেতু ক্ষমতা চাইছে, তার মানে এখন ডিফারেন্ট হবে। তাহলে আমরা ক্ষমতার অনুপাতটা এখানেই বের করে ফেলি। একটু জুম ইন করে তাহলে লিখতে সুবিধা হবে। ক্ষমতার অনুপাতটা হবে এইভাবে লিখবো, P1 বাই P2 ইকুয়াল টু mgh বাই t। ক্ষমতা মানে কি? mgh বাই t না? m কত? প্রথম বস্তুর m 80, g কত? g মানে তো g, ওটা তো চেঞ্জ হবে না, দুইজনের জন্য সেম থাকবে। h কত? নির্দিষ্ট উচ্চতা, ধরে নিলাম সেটা h, ধরে নিলাম। তাহলে ডিভাইডেড বাই কত হবে? 12। এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য, তাই না? এবার দ্বিতীয় বস্তুর জন্য, দ্বিতীয় বস্তুর জন্য এটা হবে 60 ইন্টু জি ইন্টু এইচ বাই 11। এটাকে ক্যালকুলেট করলে তুমি বুঝতেছো জি এইচ কাটাকাটি চলে যাবে। 80/12 ইন্টু 11/60, যদি উল্টায় দিই 80/12 ইন্টু 11/60, ওটা কাটাকাটি করলে 11:9 হবে, 11/9। কাটাকাটিটা আমি দেখাইলাম না। 80/12 ইন্টু 11/60 কাটাকাটি করলে অবশ্যই তোমার কি হবে? 11/9 হবে। আচ্ছা, এইবার 2 নাম্বার দেখো, এই সিমিলার কোয়েশ্চেন। একজন কুলি 50 কেজি ভরের একটি বোঝা 10 সেকেন্ড মাথায় ধরে রাখলে, মানে ধরে রাখছে কিন্তু তোলে নাই কিন্তু এখানে, তাহলে অবশ্যই কাজের পরিমাণ কি হবে? 0। কেমন? আচ্ছা, এবার 3 নাম্বারটার ব্যাপারে খুবই মনোযোগ দিবা। দেখো কি কথা লেখা আছে, 1 কেজি ভরের একটা বস্তু মসৃণ অনুভূমিক সমতলের উপর দিয়ে, মানে মনে করো এটা একটা বস্তু, মনে করো এটা মাটি, এই মাটির উপরে ধরো একটা বস্তু রাখা আছে। হ্যাঁ, এই বস্তুটা মাটির উপর দিয়ে
2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গেল, 2 মিটার পার সেকেন্ড বেগে। কয় মিটার গেল? 1 মিটার গেছে আনুভূমিক বরাবর। দেখো প্রশ্ন কি করছে, অভিকর্ষ বল দ্বারা কাজের পরিমাণ কত। অভিকর্ষ বল দ্বারা কাজ কিন্তু লম্বালম্বি হয়, কারণ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সবসময় জি এর সাপেক্ষে হয়। আর জি কোন বরাবর কাজ করে? তুমি যদি একটা বস্তুকে লম্বালম্বি উপরে নিচে উঠাও নামাও, তাহলে সেখানে অভিকর্ষ বলের কাজে আসবে। তার মানে যেহেতু এখানে উলম্ব বরাবর কোনো সরণ হয় নাই, তার মানে এখানে অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হয় নাই। আমার কথাটা বুঝতে পারতেছো কিনা? যেহেতু উলম্ব বরাবর কোনো সরণ হয় নাই, উলম্ব সরণ শূন্য, সুতরাং অভিকর্ষ বলের কাজ শূন্য। দেখো আলাদা করে বলে দিছি কিন্তু অভিকর্ষ বলের কাজ। এখন যদি শুধু কাজ বলতো, নর্মাল কাজ, তাহলে কিন্তু আমরা আনুভূমিক সরণ নিয়ে হিসাব করতে পারতাম। শুধু কাজ বললে, শুধু যদি কাজ বলতো তাহলে আমরা উত্তর কি বলতাম? তাহলে আমরা বলতাম W সমান সমান Fs। F মানে কত? 1 ইন্টু 9.8, এটা মানে হচ্ছে mg ইন্টু s। s কত? 1 মিটার। তাহলে তখন উত্তর হইতো 9.8 জুল। এটা বুঝছো কিনা? শুধু কাজ বললে মানে কি? শুধু কাজ বললে বস্তুটার ওজন, বস্তুটার ওজনটা হচ্ছে তার বল, ইন্টু হচ্ছে তার কি? সরণ। ওজন কত? 1 কেজি ভর, তাহলে ওজন হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে s 1 মিটার। এটা হচ্ছে নর্মাল কাজ, তখন উত্তর হতো 9.8 জুল। অভিকর্ষ বল দ্বারা বললে 0। আমরা একটা অঙ্ক বাদ দিয়ে আসছি, 3 নাম্বারটা। কাজ ও ক্ষমতা সমস্যার 3 নাম্বার অঙ্কটা, এটা আমরা একটু হোয়াইট বোর্ডে করব, কারণ এটা একটু বেসিকের দরকার আছে। কাজ এবং ক্ষমতা সমস্যা, পেজ নাম্বার দিয়ে দিই 2। অঙ্ক নাম্বার 3। 3 নাম্বারে তোমার হচ্ছে কি বলছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 3 নম্বরে বলছে 100 কেজি ভরের একজন ব্যক্তি 6 মিটার লম্বা একটা সিঁড়ি বেয়ে নিচে নামলো। ভূমির সাথে সিঁড়ি 30 ডিগ্রি কোণে অবস্থিত হলে লোকটার নিচে নামতে কতটুকু কাজ করতে হয়েছে? এইটা দুই ভাবে করা যায়। আমি তোমাকে দুইটা নিয়মই দেখাবো, তুমি নিজেই ডিসাইড করবা কোনটা তোমার ধরতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। 3 নম্বর অঙ্কটা আমি বলতেছি। দেখো মনে করো এটা হচ্ছে একটা আনত তল, যেটা ভূমির সাথে থিটা কোণে আছে। থিটা, আমাদের এই অঙ্কে থিটার মান 30 ডিগ্রি। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, একটা বস্তুকে আমি যদি এখানে উপর থেকে যদি ছেড়ে দেই, মনে করো আমি যদি বিল্ডিং এর উপর থেকে ঠাস করে ছেড়ে দিই, গড়ায় না ছেড়ে দিয়ে যদি ঠাস করে ছেড়ে দিই এক পাশ দিয়ে, তাহলে কিন্তু এই বস্তুটা জি অভিকর্ষ ত্বরণে পড়বে, জি ত্বরণে পড়বে কিন্তু, তাই না? সে খুবই দ্রুত পড়বে। কিন্তু যদি আমি তাকে গড়ায় ছেড়ে দেই এই রাস্তায় যদি গড়ায় ছেড়ে দেই, তাহলে সে কিন্তু জি ত্বরণে পড়বে না। তখন সে এই বরাবর ত্বরণ কাজ করে জি, আর এই বরাবর ত্বরণ কাজ করে ডি সাইন থিটা। এটা মাথায় রাখবা। আনুভূমিক তলে যদি কেউ গড়ায় পড়ে, তাহলে তার উপর ত্বরণ কাজ করে হচ্ছে জি সাইন থিটা, নট জি। এটা প্রমাণও করা যায়। আমি তোমাদের এটা একটা প্রমাণ করে দেখাচ্ছি যেটা কেন জি সাইন থিটা হয়। এখানে একটু দেখাই তোমাকে। দেখো মনে করো এই বস্তুটা, মনে করো বস্তুটা পড়তে পড়তে এখানে আসছে, কেমন? এখন তার তো একটা ওজন আছে, ওজন আছে না? তার ওজন কত? তার ওজন হচ্ছে mg, তাই না? তাহলে এখন তার ওজনটা তো সবসময় মাটির বরাবর কাজ করবে, সবসময় লম্বালম্বি মাটির বরাবর কাজ করবে না, বলো? mg কাজ করবে কিনা? এখন এই বরাবর যদি mg কাজ করে, এই mgটা না দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। এই mgটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা উপাংশ তাকে মাটির দিকে নিয়ে যাবে গড়ায় গড়ায়, আরেকটা উপাংশ তাকে হচ্ছে মানে তলের মধ্যে ঢুকায় নিতে চাইবে। দেখো লম্ব উপাংশে ভাগ করতেছি কিন্তু, খেয়াল করো, তুমি ছবিটাকে একটু মনে মনে ঘুরায় চিন্তা করো। এমজি হচ্ছে এখন একটা কোণাচ্চা বল, কোণাচ্চা বল হলে আমরা তাকে দুইটা উপাংশে ভাগ করে দেই না? একটা আনুভূমিক একটা উলম্ব, ঠিক কিনা? এখন একটা যাচ্ছে কোন বরাবর? তাকে মাটি বরাবর টানতেছে, মানে তাকে গড়ায় গড়ায় নিচে নামায় নিয়ে যাবে। আরেকটা কাজ করবে হচ্ছে তার তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। এই বলটাকে, যেটা তাকে তলের মধ্যে ঢুকায় নিতে যাচ্ছে, এই বলটাকে প্রশমিত করবে কে? এই বলটাকে প্রশমিত করবে হচ্ছে তলের উলম্ব প্রতিক্রিয়া, ঠিক কিনা?
এই আর এবং এই যে তলের মধ্যে তাকে যে বলটা ঢুকায় নিতে যাচ্ছে, এই দুটা বল সমান সমান হয়, কাটাকাটি হয়ে যাবে, বস্তুটা উড়েও যাবে না, বস্তুটা তলের মধ্যে ঢুকেও যাবে না, ঠিক না? এটা কাটাকাটি হয়ে যাবে। থাকবে শুধু একটা উপাংশ যেটা তাকে নিচের দিকে গড়ায় নিয়ে যাচ্ছে। তুমি কি বুঝতেছো? এখন তাকে কিন্তু পুরা জি গড়ায় নিয়ে যাচ্ছে না, জি এর একটা উপাংশ তলের সাথে যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছে, অন্য একটা উপাংশ তাকে নিচের দিকে গড়ায় নিয়ে যাচ্ছে। এই উপাংশটা কতটুকু আমি তোমাকে দেখাই, খেয়াল করো। মনে করো এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি না? এটা কি 90 ডিগ্রি কিনা? তাহলে আমি কি বলতে পারি এইটা যদি 90 হয় আর এই কোণটা যদি একটা এক্স কোণ হয়, এক্স কোণ, এক্স, এটা যদি এক্স হয়, তাহলে এই থিটা এবং এক্স এর যোগফল 90, এটা কি বলা যায় কিনা? মানে এই কোণটা যদি 90 হয়, অবশ্যই একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 মানে কি অন্য দুইটা কোণের যোগফল কি? অবশ্যই কয় ডিগ্রি? 90 ডিগ্রি তো হবে, ঠিক কিনা? তাহলে এক্স আর থিটার যোগফল 90। এখন তুমি চিন্তা করো তো, এইখানে যদি একটা কোণ ধরে নাও ওয়াই কোণ, এই এক্স আর ওয়াই এর যোগফল কি 90 না? কারণ এক্স আর ওয়াই এর যোগফলটাই তো আবার তোমার 90 ডিগ্রি, কারণ উলম্ব আর আনুভূমিক উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তো হবে, তাই না? তাহলে আমি কি বলতে পারি এক্স আর থিটার যোগফল 90, এক্স আর ওয়াই এর যোগফল 90, তাহলে এই ওয়াই আসলে অন্য কেউ না, এই ওয়াই আসলে থিটা, এটা কি বলা যায় কিনা? এক্স আর থিটার যোগফল 90, এক্স আর ওয়াই এর যোগফল 90, তাহলে এই ওয়াই আসলে থিটা, এটা বলা যায় না? তাহলে তুমি আমাকে বলো তো একটু, এই ওয়াই যদি থিটা হয়ে যায়, এই যে এম যে নিচ বরাবর কাজ করতেছে, তুমি তো জানো যার সাথে থিটা তার বরাবর কস থিটা, তাহলে এমজির সাথে থিটা কোন বরাবর? তলের সাথে লম্ব বরাবর, তাহলে এটাই তো আসলে এমজি কস থিটা, রাইট? এটা যদি এমজি কস থিটা হয়, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই এমজি সাইন থিটা। তুমি কি বুঝতেছো? একটা বস্তুকে যদি আমি উপর থেকে ঠাস করে ছেড়ে দিতাম, সে এমজি বলে পড়তো, মানে তার ত্বরণ জি। একটা বস্তুকে যদি আমি গড়ায় ছেড়ে দেই, সে এমজি সাইন থিটা বলে পড়ে, তার মানে তার ত্বরণ কত? জি সাইন থিটা। বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা আজকে থেকে এটা শিখে ফেললাম যে থিটা কোণে আনত তলে ত্বরণ জি সাইন থিটা, ঠিক আছে? তাইলে আমার এইখানে একটা বস্তু যেটা ছিল তোমার 100 কেজি ভরের একজন ব্যক্তি, তার মানে এম এর মান হচ্ছে 100 কেজি, তারপরে বলছে 6 মিটার লম্বা একটা সিঁড়ি, তার মানে এইখান থেকে এই বরাবর 6 মিটার, এখান থেকে এই বরাবর কয় মিটার? 6 মিটার। তাহলে আমার এস এর মান মানে সরণের মান হচ্ছে 6 মিটার, এইখানে ত্বরণের মান হচ্ছে জি সাইন থিটা, নট জি, জি সাইন থিটা। তাহলে এই বরাবর কাজ হবে, নর্মালি আমাদের কাজ কি হয়? এম জি এইচ হয় কিনা? এখন আমাদের কাজ হবে এম জি সাইন থিটা ইন্টু এস, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম বেসিক দিয়ে, একটা হচ্ছে থিটা কোণে আনত তল বললে আমরা ত্বরণ কত ধরবো? জি সাইন থিটা, এটা পরীক্ষায় ডিরেক্টলি আসতে পারে, একটা থিটার মান দিয়ে বলবে এই তলে ত্বরণ কত, আরেকটা বলবে যে এই তলে কাজ কত হয়েছে। সূত্রটা তখন কি হবে? নর্মালি আমরা বলি এম জি এইচ, এখন আমরা বলবো এম জি সাইন থিটা ইন্টু এস, এইভাবে বলবো। আসো মান বসাই দিই, 100 ইন্টু 9.8, সাইন 30 এর মান হচ্ছে হাফ, এস এর মান হচ্ছে 6। তাহলে আমরা 6 দিয়ে 2 কে কাটাকাটি করে 3 বলবো, 3 এর সাথে 100 গুণ করলে আগে দরকার নেই, 3 এর সাথে আগে 9.8 গুণ করো, 3 এর সাথে 9.8 গুণ করতে ভালো, 3 নং 27 আর 3 আর 24, 24 মানে 2.4, তাহলে 27 আর 2.4 মানে 29.4, 29.4 আর 100 গুণ করলে হয় 2940। এক্স কোনটা নিতে পারতাম? এই এক্স এর মান তুমি জানো? আব্দুল্লাহ ওয়াকিল, এক্স এর মান তোমাকে কেউ বলে দিছে? বলো, না বলতে পারলে পিটাবো, বলো। এক্স এর মান তোমাকে বলে দিছে নাকি থিটার মান বলে দিছে? কি বলছে বলো? থিটা কোণে আনত তল বলছে না? এক্স এর মান তুমি পাইছো কোত্থেকে বলো? ও কোনটা ভূমির সাথে দেয়া থাক, কোন অবশ্যই ভূমির সাথে আগে বের করে নিবা। তোমার যদি কখনো এই কোণ দেয়া থাকে, তুমি অবশ্যই আগে ভূমির সাথে কোণটা বের করে নিবা। এই এই অ্যাঙ্গেল যদি দেয়া থাকে, থিটা বের করা যাবে না? এটা যদি মনে করো বলা থাকে 60, অবশ্যই থিটা কত? 30, কারণ তিন কোণের সমষ্টি 180 হইতে হবে না? তল কত কোণে আনত ওইটা বের করে নিবা আগে, সবসময় দেয়া থাকবে। হুম,
এগুলারে বলে বুদ্ধিযোদ্ধা। বুদ্ধিযোদ্ধা বুঝো, যারা 71 সালে মুক্তিযুদ্ধ করছে এদের বলে মুক্তিযোদ্ধা। আর যেগুলো হচ্ছে তোমার এই ইয়া করে, এই যে মানে সহজ জিনিস মানে ঘুরায় বুঝতে চায়, এদেরকে বলে বুদ্ধিযোদ্ধা। হ্যাঁ, এখন বুঝতে পারছি, খুব ভালো, বুঝতে পারলে খুব ভালো। আচ্ছা, এটা গেল। তারপর আমরা 3 নাম্বার গেল সোলেমানি কুয়ার ক্ষমতা। সোলেমানি কুয়ার ক্ষমতা এটা আমরা ক্লাসের শেষে পড়বো। সোলেমানি কুয়ার ক্ষমতা আমরা এখন পড়বো না, কারণ এটা একটু বড় ম্যাথ। আমরা আগে মহাকর্ষ বিকর্ষ নিয়ে আলোচনা করবো, ক্লাস শেষ করবো, তারপর আমরা লাস্টে সোলেমানি কুয়ার ক্ষমতা দিয়ে শেষ করবো, কেমন? মহাকর্ষ বিকর্ষ ম্যাথের প্রথম নিয়ম হচ্ছে তোমার ওই যে কয় গুণের ম্যাথ। তো কয় গুণের ম্যাথ তোমার হচ্ছে মনে আছে কিনা, যে ওই যে তোমার হচ্ছে কয় গুণ দেয়া থাকবে, তারপরে যার মান জানতে চাইবে তাকে বামে নিয়ে যেতে হবে, বাদ বাকিগুলোর মান বসাইতে হবে, তাই না? এই জিনিসটা আমরা এখানে ভয়ঙ্কর ভাবে অ্যাপ্লাই করবো। আসলে আমরা 1 নাম্বারটার জন্য অ্যাপ্লাই করবো। এক, দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি কণার ভর পূর্বের 2 গুণ, তার মানে m এর মান 2, m1 এর মান 2, একটা কণার ভর 2 গুণ, অন্য কণার ভর 3 গুণ, মানে m2 এর মান হচ্ছে 3, এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়, তার মানে d এর মান হচ্ছে তোমার 2। কেমন? বলছে যে বলের মান কত হবে, মানে f এর মান চাইছে। এখন এটার জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে আগে সূত্রটা লিখতে হয়, সূত্র লিখতেই হবে মাস্ট। সূত্র যদি তুমি ঠিক মতো গেস করতে না পারো অঙ্ক পারবা না। দ্বিতীয় কাজ হচ্ছে যার মান জানতে চাইছে তাকে বামে রাখতে হবে, আবার বলের মান জানতে চাইছে বলকে বামে রাখতে হবে, বল এখন অলরেডি বামে আছে। এরপর ডান পাশে আমরা কয় গুণ বসানো শুরু করব। আমি তোমাদের এটা মনে হয় একটা ক্লাসে বলছিলাম যে কয় গুণের ম্যাথে ধ্রুবক গুলাকে মুছে দিতে হয়, বা ধ্রুবক গুলার বদলে 1 ধরতে হয়। কেন 1 ধরতে হয় হয়তো কিছু ক্লাসে বলছিলাম, কিছু ক্লাসে বলি নাই, আজকে একটু ব্যাখ্যা করে বলে দিই। শোনো, আমরা যখন কোনো কিছুর এক্সাক্ট মান বের করি, মনে করো বললো বলের মান কত নিউটন, বলের মান এত কেজি, দূরত্বের মান এত মিটার, বলের মান কত নিউটন, যখন আমরা এক্সাক্ট মান বের করি তখন আমরা ডান পাশে এক্সাক্ট মান বসাই। যেমন ক্যাপিটাল জি এর মান 6.67 10 টু দি পাওয়ার -11 বসাই, m1 এর মান m2 এর মান আলাদা আলাদা করে বসাই। এখন যখন আমরা কয় গুণের মান থেকে একটা কয় গুণের মান বের করব, তখন আমরা ডান পাশে শুধু কয় গুণই বসাবো। এখন তুমি চিন্তা করো, m1 এর মান বলছে 2 গুণ, বসাইলাম 2, m2 এর মান বলছে 3 গুণ, বসাইলাম 3, d এর মান বলছে 2 গুণ, বসাইলাম 2 এর বর্গ, g এর মান তো কিছু বলে নাই, বলছে g এর মান কিছু বলে নাই, কারণ হচ্ছে g ধ্রুবক, g বাড়বেও না কমবেও না। এখন তুমি ভাবো, যে বাড়ে না যে কমে না তাকে আমরা 1 গুণ ধরতে পারি না, যে বাড়েও না যে কমেও না সে কয় গুণ, আসলে সে 1 গুণ। এই যে আমরা যে এখানে জি এর মান 1 বসাইলাম, আমরা কি জি এর মান বসাইছি? না, আমরা জি এর মান কয় গুণ এটা বসাইছি, জি এর মান 1 গুণ, আমরা এটা বসাইছি। এই একের ব্যাখ্যাটা বুঝতে পারছো? যেই কোনো ধ্রুবক বাড়েও না কমেও না, তার মানে যেই কোনো ধ্রুবকের জায়গায় কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। তাহলে আমরা যেহেতু ডান পাশে কয় গুণ বসাইছি, উত্তরও আমরা কয় গুণই পাবো। উত্তর কত হবে দেখো তো? 3/2। কাটাকাটি করলে 3/2 হয় না? ধ্রুবকের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? একটা কয় গুণের ম্যাথে যার কথা বলবে না সেই ধ্রুবক, তাকেই বাড়ানো কমানো হয়নি, তার মানে 1 ধরে নিতে হবে, কারণ সে 1 গুণ। আচ্ছা, এবার এটা আমরা পরবর্তী অঙ্কে ট্রাই করি। 2 নাম্বারটা 2, দেখো তো 2 নাম্বারটা সেম সূত্র, দেখো তো 1 গুণ বের হয় কিনা। দুটি একই রকম বস্তুর মধ্যে আকর্ষণ বল যদি প্রতিটি বস্তুর ভর দ্বিগুণ করা হয়, মানে m1 এর মানও 2, m2 এর মানও 2, প্রতিটি বস্তুর ভর দ্বিগুণ করা হয়েছে এবং এদের মধ্যবর্তী দূরত্বও দ্বিগুণ করা হয়েছে, নতুন আকর্ষণ বল কত হবে? কিভাবে লিখতাম বলতো? f g m1 m2 বাই d স্কয়ার, তারপরে মান বসাই দিতাম। g এর মান 1 গুণ, ভরের মান 2 গুণ, আর d এর মান 2 এর বর্গ। সবই তো কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে কি আসবে? 1 আসবে। এই 1 মানে কি? বল 1 গুণ থাকবে, এই কথার মানে বলও বাড়বেও না কমবেও না, মানে আগের সমান থাকবে। তাইলে আমরা আমাদের এই জিনিসটা এইভাবে হয়ে যাবে, কেমন? এখন আমরা এটা সিকিউতে কিভাবে লিখব? এমসিকিউতে তো আমরা এইভাবে লিখলাম, সিকিউতে আমরা এটা কিভাবে লিখবো আমি তোমাকে সিকিউর ব্যাপারটা একটু বলি। এটা হচ্ছে তোমার মহাকর্ষ বিকর্ষের বল নির্ণয়ের ম্যাথেড।
প্রথম অঙ্কটা আমরা সিকিউ দিয়ে বলবো, তাহলে বাকিগুলো তুমি পারবা। বল নির্ণয়ের ম্যাথ কেমন, 1 নাম্বার ম্যাথটা। প্রথমে সিকিউ তো অবশ্যই লিখতে হয় কিসের কিসের মান দেওয়া আছে, এইভাবে লিখবা এফ ইকুয়াল টু হোয়াট, লিখতে হবে না মহাকর্ষ বল কত জানতে চেয়েছে, এত ডিটেল লেখা লাগবে না, কি চাইছে কি দেওয়া আছে জাস্ট প্রতীক দিয়ে লিখে ফেলবা। এফ ইকুয়াল টু হোয়াট, m1, m1 কত ছিল 2 গুণ, m2 3 গুণ, d 2 গুণ, তারপরে লিখবা f ইকুয়াল টু g m1 m2 বাই d স্কয়ার। এইখানে একটা ছোট্ট চেঞ্জ হবে সিকিউতে, এমসিকিউতে জাস্ট মান বসাই দিবা, সিকিউতে লিখবা এইভাবে সমানুপাতিক জাস্ট এই কথাটা কি করলা, ক্যাপিটাল যেটাকে নাই করে দিলাম। তার মানে আমরা এখন একটা কি নিয়ে আসছি, আমরা এখন একটা সমানুপাতিক সম্পর্ক নিয়ে আসছি। সমানুপাতিক সম্পর্কে কয় গুণ সিকিউতে বসানো যায়, এখন বসাই দিব জাস্ট। সমানুপাতিক দিয়ে আমরা বলি না যে ই কে সমানুপাতিক ভি স্কয়ার, তো ভি এর মান 4 গুণ হলে ই কে হবে 16 গুণ, এভাবে বলি না আমরা ই কে সমানুপাতিক ভি স্কয়ার দিয়ে বলি কিনা। তো আমাদের কাজ হচ্ছে কয় গুণের ম্যাথে সিকিউ আসলে ধ্রুবক গুলা বাদ দিয়ে বাদ বাকি গুলাকে একটা সমানুপাতিক সমীকরণে নিয়ে আসা, তারপরে মান বসায় দেয়া। সিকিউর নিয়মটা বুঝছো কিনা? কেমন? তাহলে আমাদের সিকিউ কমপ্লিট, আমরা এটা দিলাম হচ্ছে পেজ নাম্বার 3। তাহলে বল নির্ণয়ের ম্যাথ গেল, এবার অভিকর্ষ ত্বরণের অথবা মুক্তিবেগের ম্যাথ। অভিকর্ষ ত্বরণ এবং মুক্তিবেগের ম্যাথ নিয়ে আমাদের অনেক আলোচনা করছিলাম মেডিকেলের ক্লাসে, এটা আমরা আবার রিপিট করব, দেখি কার কার মনে আছে। এই বেসিক গুলা আবার আলোচনা করব। আমাকে একটু বলো দেখি, ভূপৃষ্ঠে জি এর মান ম্যাক্সিমাম, তাই না? মাটি থেকে উপরে গেলেও জি এর মান কমে, মাটি থেকে গভীরে গেলেও জি এর মান কমে, ঠিক কিনা? মাটি থেকে উপরে গেলেও জি এর মান কমে, মাটি থেকে গভীরে গেলেও জি এর মান কমে, তাই না? মাটি থেকে কোথায় গেলে জি এর মান তাড়াতাড়ি কমে আর কোথায় গেলে জি এর মান আস্তে আস্তে কমে? উপরে গেলে জি এর মান তাড়াতাড়ি কমে নাকি গভীরে গেলে জি এর মান তাড়াতাড়ি কমে? কার মনে আছে আমাকে কমেন্ট করে জানাও, যাদের মনে নাই আমি থিওরিটা আবার বোঝাই দিচ্ছি। শোনো, থিওরিটা ছিল এরকম যে পৃথিবী একটা 6400 কিলোমিটার ব্যাসার্ধের গোলক, পৃথিবী হিসাবে সুবিধার জন্য আমরা এটাকে গোলক ধরে নিচ্ছি। পৃথিবীতে আসলে গোলক না, পৃথিবীতে আসলে এবড়ো তেবড়ো, তাই না? মুস্তুর রহমান সঠিক উত্তর, উপরে গেলে তাড়াতাড়ি কমে, খুবই চমৎকার। বাকিরাও দেখো ট্রাই করো মনে করার, যাদের মনে পড়বে না আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে এই পয়েন্টে জি এর মান ম্যাক্সিমাম, এই যে ভূপৃষ্ঠে এখানে জি এর মান ম্যাক্সিমাম, এখান থেকে আমি যত নিচে যাব জি এর মান কমবে, যত উপরে যাব তত জি এর মান কমবে, একই রকম হবে। তো ধরো আমি যদি নামতে থাকি, নামতে 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 আমি যদি 6400 কিলোমিটার গভীরে যাই, তাহলে আমার উপর জি এর মান হবে 0, এখানে জি এর মান হবে 0। আবার কেউ যদি উঠতে 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 কেউ যদি 3200 কিলোমিটার উপরে ওঠে, তাহলেও তার উপর জি এর মান হবে 0। তাহলে 6400 কিলোমিটার নিচে যা, 3200 কিলোমিটার উপরে তাই, তার মানে উপরে গেলে জি এর মান লাফায় লাফায় কমে, তাড়াতাড়ি কমে যায়, ঠিক কিনা? তুমি খেয়াল করে দেখো তো এটা কেন হচ্ছে। জি কিন্তু ওয়ান কাইন্ড অফ আকর্ষণ বল, তার প্রতি তোমার প্রতি, তার আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বল, ঠিক কিনা? এখন তুমি জানো আকর্ষণ বল দূরত্ব বাড়লে কমে যায় আর দূরত্ব কমলে বাড়ে। এখন ধরো তুমি যখন পৃথিবীর ভেতরে ঢুকবা, আমরা তো পৃথিবীকে একটা অ্যাজ এ হোল বস্তু হিসেবে চিন্তা করি, তাই না? কিন্তু পৃথিবীতে আসলে অনেকগুলো বস্তু কণার সংমিশ্রণ, ছোট ছোট মাটি কণা মিলে একটা পুরো পৃথিবী হয়েছে। মনে করো তুমি যখন পৃথিবী থেকে ঢুকতে ঢুকতে মনে করো তুমি এই পয়েন্টে আসলা, এই পয়েন্টে তুমি যখন ভিতরে এই সবুজ পয়েন্টে আসবা, তখন পৃথিবীর উপরের কণাগুলা তোমার উপরে যেগুলো আছে সেগুলো তোমার উপরের দিকে টানবে, যেগুলো তোমার নিচের দিকে আছে সেগুলো তোমাকে নিচের দিকে টানবে, তাই না? এদের লব্ধিতে একজন টানবে উপরের দিকে, একজন টানবে নিচের দিকে, এদের লব্ধিতে কি তোমার একটা আকর্ষণ বল, লব্ধি আকর্ষণ বল ক্রিয়েট হবে, এটাই কিন্তু তোমার ওজন, তাই না? এখন তুমি চিন্তা করো যখন তুমি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আসো, তখন তুমি এক সাইডে, পুরো পৃথিবী আরেক সাইডে, সবাই মিলে তোমাকে একদিকে টানতেছে, তার মানে এখন তোমার উপর আকর্ষণ বল সবচেয়ে বেশি।
এখন তারা কেউ যুদ্ধ করতেছে না তোমাকে টানার জন্য, তারা এখন সবাই মিলেমিশে তোমাকে টানবে। দ্যাট মিনস এখন তোমার উপর জি ম্যাক্সিমাম। যখন তুমি গভীরে ঢুকবা, এখনই তুমি পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করে ফেলতেছো। তোমার মাথার উপরে যারা, তারা তোমাকে উপরের দিকে টানবে, তোমার মাথার নিচে যারা, তারা তোমাকে নিচের দিকে টানবে। দ্যাট মিনস এখন দুই দল যুদ্ধ করে রোধী বল ক্রিয়েট হবে। তার মানে এই ওজনটা তোমার আগের চাইতে অবশ্যই কি হবে, কম হবে। এই জন্য পৃথিবীর গভীরে গেলে জি এর মান কমে। কিন্তু তুমি যদি পৃথিবী ছেড়ে উপরে চলে যাও, মনে করো তুমি পৃথিবী ছেড়ে বাতাসে, সাপোজ তুমি এই বাতাসের জায়গাটা চলে আসলাম, এখন কিন্তু তুমি পৃথিবীর প্রত্যেকটা কণাকে ধোকা দিচ্ছ। তুমি এখন পৃথিবীর প্রত্যেকটা কণাকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছ, ঠিক না? তুমি দেখো, যখন তুমি ভেতরে ছিলা তখন তুমি হয়তো মানে একটা কণা থেকে দূরে চলে আসছো হয়তো, বাট তোমার আশেপাশে কিন্তু এখন অন্য কোনো না কোনো কণা কিন্তু আছে, রাইট? তার মানে কেউ না কেউ তোমাকে কাছে পাচ্ছে। আর এখন কি হচ্ছে, সবার কাছ থেকে তুমি দূরে চলে যাচ্ছ। তার মানে এখন বল তো অবশ্যই কমবে, এখন লাফায় লাফায়। এই জন্য পৃথিবীর উপরের দিকে গেলে জি এর মান দ্রুত কমে, আর গভীরে গেলে ধীরে ধীরে কমে। কেমন? এখন এই উপরের জন্য আর গভীরের জন্য দুইটা সূত্র আছে। একটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। দুইটা সূত্র আছে। এখন এই দুইটা সূত্রের কোনটা আসলে গভীরের জন্য আর কোনটা আসলে উপরের জন্য, এটা আমরা ইজিলি মনে রাখতে পারি এই বেসিক দিয়ে। এটা আমরা ইজিলি মনে রাখতে পারি এই বেসিক দিয়ে। দেখো আমরা একটু কি বলছি, উপরে গেলে জি এর মান তাড়াতাড়ি কমে। তাড়াতাড়ি কমে মানে কি, বেশি বেশি বিয়োগ হয়। এই দুইটা সমীকরণে কোনটার মধ্যে বেশি বিয়োগ হচ্ছে? দেখো তো, সেকেন্ডটাতে কি বেশি বিয়োগ হচ্ছে না, 2h বাই আর, আর উপরেরটা কি h বাই আর, ওটাতে কম বিয়োগ হচ্ছে। 2h বাই আর অবশ্যই বেশি মাইনাস হচ্ছে। এটা হচ্ছে উপরের জন্য। কারণ কি, কারণ কি বেশি বিয়োগ হচ্ছে। এটা হচ্ছে গভীরের জন্য। এটা গেল একটা বেসিক। কেমন? আচ্ছা, আরেকটা বেসিক কি শিখলাম, যে উপরে গেলে জি এর মান দ্রুত কমে যায়। তাহলে এখান থেকে আমরা নতুন একটা প্রশ্ন ক্রিয়েট করতে পারি, যেটা আমরা আগে ক্রিয়েট করে দেখাইছিলাম। প্রশ্নটা হচ্ছে যে, মনে করো এটা হচ্ছে পৃথিবী, ধরো এটা হচ্ছে পৃথিবীর গভীরে একটা খনি, পৃথিবীর গভীরে একটা খনি, আর এটা হচ্ছে পৃথিবীর উপরে একটা পাহাড়। তো একজন বিজ্ঞানী কি করলো, সে খনির গভীরে গিয়ে জি মাপলো, খনির গভীরে গিয়ে জি মাপছে, রেকর্ড করছে। এবার আবার পাহাড়ের উপরে গিয়েও জি মাপছে, রেকর্ড করছে। কেমন? এখন পাহাড়ের উচ্চতা, পাহাড়ের যে জি এর মান রেকর্ড করলো সেটা, আর খনির গভীরের যে জি এর মান সেটা সেম যদি হয়, তাহলে পাহাড়ের উচ্চতা যদি 10 মিটার হয়, খনির গভীরতা কয় মিটার? অবশ্যই 20 মিটার। কেন? মনে করে দেখো, 3200 কিলোমিটার উপরে জি এর মান যা, 6400 কিলোমিটার গভীরে জি এর মান তাই। তাহলে 10 মিটার উপরে জি এর মান যা, 20 মিটার গভীরে জি এর মান তাই হওয়ার কথা। তাইলে পাহাড়ের শীর্ষে আর খনির গভীরে যদি জি সমান হয়, তাহলে পাহাড়ের উচ্চতা যদি 10 মিটার হয়, খনির গভীরতা অবশ্যই অবশ্যই কয় মিটার হবে? 20 মিটার হবে। এইটা আমরা শিখছিলাম এইভাবে। আমরা এইটাকে বলছিলাম এইচ, এইচ মানে হাইট, হাইট মানে উচ্চতা। এটাকে আমরা বলছিলাম ডি, ডি মানে ডেপথ, ডেপথ মানে কি গভীরতা, তাই না? এটাকে আমরা এইভাবে শিখছিলাম। তারপরে আমাদের বইতে একটা প্রমাণ ছিল, এইচ ইকুয়াল টু ডি বাই টু। এটাকে আমি মনে রাখছিলাম ডি এর তলায় 2, ডি এর তলায় 2, এইচ ইকুয়াল টু ডি বাই টু। এইচ মানে উচ্চতা, ডি মানে ডেপথ মানে গভীরতা। তাহলে ইজিলি মনে থাকবে জিনিসটা। তাহলে আমরা মনে রাখা শিখলাম, বেসিকটা বুঝলাম, এটা একটা জিনিস গেল। আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে জি এর কয় গুণের ম্যাথ গুলা কোন সূত্র দিয়ে করবো। তোমাদের কি এগুলো মনে পড়তেছে? মানে এগুলো কিন্তু অনেকগুলো থিওরি বলতেছি, আমি একটু মনে করো যে স্পিডে বলে যাচ্ছি, কারণ আমার বিশ্বাস তোমরা এগুলো আগে দেখছো, তো রিপিট হচ্ছে জিনিসটা মাথার মধ্যে, আবার জিনিসগুলা মানে রিক্যাচ হচ্ছে আমার মনে হচ্ছে। তো তোমরা ধরতে পারতেছো কিনা আমার সাথে বলো তো? এতক্ষণ একজন আসছে, তাহলে আজকে ক্লাস ছিল না, ক্লাস ছিল না আজকে, মোটেই ক্লাস ছিল না আজকে। হচ্ছে কাওয়ালি সঙ্গীত হচ্ছে এখানে, কাওয়ালি সঙ্গীত। তো আচ্ছা, তাহলে মনে পড়তেছে, তাহলে খুব ভালো। পেজ নাম্বার দিয়ে দাও। আচ্ছা, এরপরে পরবর্তী যে জিনিসটা ক্লাসে শিখাইছিলাম, সেটা হচ্ছে যে জি এর দুই ধরনের সমীকরণ আছে। একটা হচ্ছে জি সমান সমান 4/3 পাই জি আর রো, এটা একটা। আরেকটা হচ্ছে জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার, এটা একটা। দুইটা।
তো প্রথম সমীকরণ থেকে আমার দেখো কি আসে, দেখো জি ইজ প্রপোর্শনাল টু আর। আর সেকেন্ড সমীকরণ থেকে আমার জি এর সমীকরণ আসে জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। এই কথার মানে কি? মানে হচ্ছে তোমাকে ধরো কখনো দিয়ে দিল আর এর মান 2 গুণ, জি এর মান কয় গুণ। দুই সমীকরণ কিন্তু তোমাকে দুই ধরনের অ্যান্সার দিবে। দুই সমীকরণ তোমাকে কি করবে? দুই ধরনের অ্যান্সার দিবে। প্রথম সমীকরণ বলবে ও আচ্ছা আর এর মান 2 গুণ, তাহলে জি এর মান 2 গুণ, কারণ জি সমানুপাতিক আর। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে তোমার বলবে যে আর এর মান 2 গুণ, তাহলে জি এর মান 1/4 গুণ। ঠিক কিনা? তার মানে তোমার আর এর মান 2 গুণ থেকে জি এর মান কয় গুণ বেরোবে, এটা কিন্তু দুই সমীকরণ দুইভাবে উত্তর দিচ্ছে। আমি কিভাবে বুঝবো কোন সমীকরণ ব্যবহার করতে বলতেছে? তুমি খেয়াল করে দেখো, আমরা যখন কোনো সমানুপাতিক সমীকরণ ক্রিয়েট করি তখন কিন্তু আমরা ওই সমানুপাতিকের মধ্যে যা আছে ওইগুলা ছাড়া বাকিগুলাকে ধ্রুবক ধরি, ধরি কিনা। যেমন ধরো এই যে জি সমান সমান 4/3 পাই জি আর রো, এইটা থেকে যে আমি জি সমানুপাতিক আর লিখলাম, কখন লিখতে পারবো? যখন বাকিগুলা ধ্রুবক। মানে 4/3 ধ্রুবক, আমরা তো জানি 4/3 ধ্রুবক, পাই ও ধ্রুবক আমরা জানি, ক্যাপিটাল জি ও ধ্রুবক আমরা জানি। ঘনত্বকে যদি ধ্রুবক ডিক্লেয়ার করি তাহলে কিন্তু এটা বলা যাবে। তার মানে হচ্ছে যে কি, এই সমীকরণ তখনই বলা যাবে যখন ঘনত্ব ধ্রুবক বলবে বা ঘনত্ব সমান বলবে। তাহলে যদি কোনো অঙ্কে বলে সমান ঘনত্বের বস্তু, তখন আমরা অ্যাপ্লাই করব জি সমানুপাতিক আর। আর দেখো প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো জি সমান সমান জি এম বাই আর স্কয়ার, যেটা এটা থেকে পরের সমীকরণে আসতে কি বলতে হবে? বলতে হবে ভর সমান বললে, ভর সমান বললে তখন এটাতে আসতে হবে, কারণ এখানে ভর আছে, তাই না? আচ্ছা, এখানে আরো কিছু জিনিস বলছিলাম যে দ্বিতীয় সমীকরণ যেটা, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট সমীকরণ, এটা হচ্ছে আমাদের গৃহপালিত সমীকরণ। যদি কোনো কিছুই সমান না বলে তখনও আমাদের সেকেন্ড ইকুয়েশন দিয়ে কাজ করতে হবে, জি সমানুপাতিক 1/r² দিয়ে কাজ করতে হবে। তাহলে এইটা আমার হচ্ছে কোনো কিছুই না বললে এটাই আসতে হবে। কোনো কিছুই যদি না বলে দেয় অঙ্ক, যেমন কিছুই বলো না, বলো যে আর এর মান 4 গুণ, জি কয় গুণ, তখন আমরা বলতাম জি 1/16, তাই না? কোনো ভর সমান ঘনত্ব সমান কিচ্ছু বলে নাই মনে করো, তখন আর এর মান 4 গুণ, জি এর মান অবশ্যই 1/16। যদি বলে ঘনত্ব সমান আর এর মান 4 গুণ, জি কয় গুণ? 4 গুণ। যদি বলে ভর সমান আর এর মান 4 গুণ, জি এর মান কয় গুণ? 1/16 গুণ। কেমন? কোনো কিছুই না বললে তখনও আমরা এটা ব্যবহার করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পৃথিবীর, যখন তুমি একটা পৃথিবী পৃষ্ঠ অবস্থান করবা তখন তোমার অবস্থান 3 ধরনের হইতে পারে। পৃথিবী পৃষ্ঠ অবস্থান তোমার 3 ধরনের হইতে পারে। দেখো, একটা হচ্ছে তুমি এইখানে আসো, এটা হচ্ছে পৃথিবীর গভীরে। একটা হচ্ছে তুমি এখানে আসো, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। আর এটা হচ্ছে তুমি এখানে আসো, এটা হচ্ছে তুমি বাতাসে আসো, তাই না? এখন যখন তুমি পৃথিবীর গভীরে আসো তখন তোমার চারপাশে কিন্তু পুরোটাই পৃথিবীর মাটি মাধ্যম, তার মানে তোমার চারপাশে বস্তুকণার ঘনত্ব সেম। তাইলে কেউ যদি পৃথিবীর গভীরে থাকে, এটা আসলে বোঝায় ঘনত্ব সমান। তার মানে যদি কখনো বলে কেউ পৃথিবীর গভীরে আছে, এইটা বোঝাচ্ছে যে এখন ঘনত্ব সমান ধরতে হবে, এটা বোঝাচ্ছে জি সমানুপাতিক আর ধরতে হবে। আর ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আছো, তাহলে মনে করো এই তোমার মাথা, এই তোমার হাত, এই তোমার ঠ্যাং। তোমার ঠ্যাং টাচ করে আছে পৃথিবীর মাটিকে, তোমার মাথা টাচ করে আছে বাতাসকে। তার মানে তোমার বডির যে বস্তু কণাগুলা, এটা এখন দুইটা মাধ্যমকে টাচ করে আছে। দ্যাট মিনস তোমার চারপাশে এখন ঘনত্ব দুই ধরনের, একটা বাতাসের ঘনত্ব, একটা মাটির ঘনত্ব। তার মানে এখন ঘনত্ব সমান না। এখন কি করতে হবে? এখন হচ্ছে তোমার ধরতে হবে সেকেন্ড ইকুয়েশন। তাহলে কেউ যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে তার জন্য কোন ইকুয়েশন? সেকেন্ড ইকুয়েশন। আবার ধরো তুমি বাতাসে দাঁড়ায় আছো, এখন তোমার চারপাশে কি বাতাস মাধ্যম। তুমি যদি ভাবো ঘনত্ব এখন সমান, বলা যাবে না কিন্তু। আর তুমি যখন বাতাসের মধ্যে আসো, পৃথিবী তো তোমাকে টানবে, তার কেন্দ্র থেকে টানবে, তাই না? পৃথিবীর কেন্দ্র আর তোমার ভর কেন্দ্রের মাঝখানে কিন্তু মাধ্যম দুইটা। পৃথিবীর কেন্দ্র আর তোমার ভর কেন্দ্রের মাঝখানে মাধ্যম দুইটা না? বাতাস আর মাটি দুইটাই আছে না? তার মানে এখনো কিন্তু ঘনত্ব সমান না। তার মানে এখনো সেকেন্ড ইকুয়েশন ধরতে হবে। তাইলে জি সমানুপাতিক আর দুইটা ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ঘনত্ব সমান বললে, আরেকটা হচ্ছে যে গভীরে বললে, গভীরে বললে। আর জি সমানুপাতিক 1/r², এটা হচ্ছে ভর সমান বললে, কোনো কিছু না বললে, ভূপৃষ্ঠে বললে, বায়ুমণ্ডলে বললে।
তার মানে আমরা জিনিসটাকে এইভাবে মনে রাখতে পারি, ডান পাশে যেহেতু অনেক কিছু, আমরা বাম পাশটা মনে রাখতে পারি। ঘনত্ব সমান আর গভীরে বললে জি সমানুপাতিক আর, অন্য সব ক্ষেত্রে জি সমানুপাতিক 1/r²। একবারে পড়া হয়ে যাচ্ছে। আবার বলি, ঘনত্ব সমান অথবা গভীরে বললে জি সমানুপাতিক আর, অন্য সব ক্ষেত্রে জি সমানুপাতিক 1/r²। একবারে কিন্তু আমার ডিসিশন নেওয়াটা হয়ে যাচ্ছে। কেমন? আসো আমরা এটার উপর বেস করে আগে কিছু অঙ্ক দেখে আসি, তারপরে আমরা পরবর্তী থিওরি নিয়ে আলোচনা করব। দেখো, তোমার 5 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। 5, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক, ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কি? তার মানে এটা একটা কয় গুণের ম্যাথ। দেখো, দ্বিগুণ অর্ধেক এরকম দেয়া আছে। কি চাইছে? অভিকর্ষ ত্বরণ চাইছে। সূত্র কি? জি সমান সমান gm/r²। জি চাইছে, জি বামে আছে, জি কে নড়াচড়া করানোর দরকার নাই। ক্যাপিটাল জি এর মান 1 ধরবো, কারণ কয় গুণের ম্যাথ। এম এর মান বলছে অর্ধেক ধরতে, এম এর মান হাফ। জি এর মান বলছে 2 ধরতে, তাহলে 2 এর বর্গ। হিসাব করলে আলটিমেটলি 1/8 আসে। তার মানে জি এর মান হবে 1/8 গুণ। এর উত্তর হচ্ছে ডি। এখন এই যে আমি একটু আগে ঘনত্ব ভর এগুলা যে পেঁচাইলাম, এটা তোমাকে এখন দেখবা কাজে দিবে। দেখো, অঙ্ক নাম্বার 3। দেখো, যদি পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, খেয়াল করছো কাকে সমান ধরতে বলছে? ভরকে সমান ধরতে বলছে। ভরকে সমান ধরতে বলা মানে অবশ্যই সমীকরণ হচ্ছে জি সমানুপাতিক 1/r²। এটা কি কও? 81 আর 4 গুণ থাকলে 6 দিয়ে ভাগ। এটা তো চাঁদের ম্যাথ, এখনো তো যায়নি চাঁদের ম্যাথে। এটা তো চাঁদের ম্যাথের কথা বলছো সাদিক, চাঁদের ম্যাথে এখনো যায়নি তো। যদি পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 4 গুণ করা হয়, দ্যাট মিন ভর অপরিবর্তিত, তার মানে জি সমানুপাতিক 1/r²। ব্যাসার্ধ 4 গুণ, তার মানে হচ্ছে 1/16। তাহলে জি এর মান 1/16 গুণ হবে। 1/16 গুণ হওয়া মানে যা, 16 গুণ হ্রাস পাওয়া মানে তাই। এটা কি বুঝো? 1/16 গুণ হওয়া মানে যা, 16 গুণ হ্রাস পাওয়া মানে তাই। আচ্ছা, এবার 4 নাম্বারটা, 4 নাম্বারটা এখানে করি। দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে কোন বস্তুর মুক্তিবেগ 11.2, যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ, খেয়াল করে এটা কিন্তু একটা কয় গুণের ম্যাথ কিন্তু। তাহলে আমার বলে দিছে আর এর মান 2 গুণ, কিন্তু গড় ঘনত্ব পৃথিবীর সমান। আরে গড় ঘনত্ব পৃথিবীর সমান দিয়ে কি বুঝাইলো? গড় ঘনত্ব পৃথিবীর সমান দিয়ে বুঝাইছে জি সমানুপাতিক আর। যেহেতু আর এর মান 2 গুণ, তাহলে জি এর মানও কয় গুণ হবে? 2 গুণ হবে। এটাকে বুঝছো কিনা? এই জিনিসটা বুঝতে হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ 11.2, ফাইন। যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 2 গুণ, তাহলে আর এর মান 2। তারপরে ধাম করে বলে দিছে গড় ঘনত্ব সমান। এটা দিয়ে কি বোঝাইলো? এটা দিয়ে বুঝাইছে জি সমানুপাতিক আর ধরো। তার মানে আর এর মান যেহেতু 2 গুণ, অবশ্যই জি এর মানও কয় গুণ হবে? 2 গুণই হবে, তাই না? এখন বলছে মুক্তিবেগ কত। তো মুক্তিবেগ বের করার সূত্র কি? মুক্তিবেগ বের করার সূত্র হচ্ছে ভি সমান সমান √2gr। যে ভাইয়া, আপনি ভি সমান সমান √2gm/r ইউজ কেন করলেন না? ওই যে 2 ক্যাপিটাল gm/r, ওটা কেন ইউজ করলেন না? অঙ্কে যার যার মান দেওয়া থাকবে, সেই মান নিয়ে যে সূত্রটা আসে সেটা ক্যালকুলেট করব। অঙ্কে যদি আমার ক্যাপিটাল এম আর আর এর মান দেওয়া থাকতো, তখন আমি 2gm/r ইউজ করতাম। আর যেহেতু আমার স্মল জি আর এর মান দেওয়া আছে, এই জন্য আমি 2gr ইউজ করবো। এইখানে কিন্তু একটা ক্রুশাল জিনিস আসে, আমি দেখি তুমি ধরতে পারো কিনা। আমরা কিন্তু একটা কয় গুণের ম্যাথ করতেছি, রাইট? তার মান চাইছে, মুক্তিবেগের মান চাইছে। তো মুক্তিবেগ কি বামে আছে কিনা? আছে। ডান পাশে আমরা এখন মান বসাবো না? বসাবো কিনা? জি এর মান আর আর এর মান তো আমি জানি 2 আর 2। বলো তো এই 2 এর জায়গায় কত বসাবো? এই 2 এর জায়গায় কমেন্টে জানাও দেখি কে পারে। যে 2gr যেটা, এখানে তো জি আর আর এর মান তো বসাবো, রাইট? কয় গুণ বসাবো? এই ধ্রুবক যে 2, এই 2 এর জায়গায় কত বসাবো? কে পারে? বলো, আমাকে কমেন্টে জানাও, কমেন্ট গুলো দেখতেছি। রাইট, 1 বসাবো, কারেক্ট। মনে করে দেখো, ক্যাপিটাল জি একটা ধ্রুবক, ওটার মান বাড়েও না কমেও না, এই জন্য ক্যাপিটাল জি এর জায়গায় আমি 1 বসাই। 1 কিন্তু ক্যাপিটাল জি এর মান না, 1 হচ্ছে ক্যাপিটাল জি কয় গুণ হয়েছে সেটা। এই 2 কিন্তু, যে 2 এর মান কিন্তু বসাচ্ছি না, আমি বসাচ্ছি 2 কয় গুণ হচ্ছে সেটা। 2 হচ্ছে 1 গুণ হচ্ছে, 1 বসাইছি। জি এর মান 2 গুণ, আর এর মান 2 গুণ, তাহলে টোটাল মিলে হইলো কয় গুণ?
4 মানে হচ্ছে 2 গুণ। তাহলে মুক্তিবেগের মান কয় গুণ হইছে? 2 গুণ হইছে। দেখো আমার মুক্তিবেগের মান চাইছে, তাহলে আমার আদি মান কত? 11.2। এখন হচ্ছে 2 গুণ, 2 এর সাথে 11.2 গুণ করে দাও, 22.4। বুঝতেছো? এবার অভিকর্ষ ত্বরণের যে ম্যাথ 1 এবং 2 নাম্বার, এই যেটা বাদ রাখছি, 2 নাম্বারটা তোমরা দেখলে তোমাদের মনে পড়বে, এটা আমরা একটা ওই যে খুবই এটা বড় একটা অঙ্কের শর্টকাট দিছিলাম, তোমার হচ্ছে কখন জি এর মান মাটির 1/64 অংশ হবে, এটা ওই অঙ্কটার মতোই। এখন এই 1 নাম্বার যে ম্যাথটা, এটা তোমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ব্যাংক ছিল, ওই প্রশ্ন ব্যাংকের অঙ্কটার কথা মনে পড়ে তোমাদের, তাহলে তোমাদের মনে পড়বে যে এই অঙ্ক নিয়ে একটা ক্যারফা ছিল, একটা ভেজাল ছিল। এই অঙ্কের সূত্র দুইটা আমাদের বইতে। একজন ব্যক্তির ভূপৃষ্ঠ ওজন 50 কেজি, কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে? এই অঙ্কের সূত্র কিন্তু আমাদের বইতে দুইটা আছে, এবং দুই সূত্র দিয়ে ম্যাথ করলে দুই ধরনের উত্তর আসে। এখন দুইটা সূত্র কেন আছে আমাদের বইতে? দুই সূত্র দিয়ে ম্যাথ করলে দুই ধরনের উত্তর কেন আসে আমাদের, আর আমরা কোনটা অ্যাপ্লাই করব এমসিকিউর জন্য, কোনটা অ্যাপ্লাই করব সিকিউর জন্য, কেন অ্যাপ্লাই করব, সবকিছুর ব্যাখ্যা আসতে লাগবে। প্রথমে একটা ব্যাখ্যা দিয়ে নেই। কোন ভূপৃষ্ঠে একজন ব্যক্তির ওজন 50 কেজি, তোমার মাথায় আসতে পারে ভাইয়া ওজন কি কখনো কেজি হয় নাকি? ওজন কি কখনো কেজি হয়? এটার মানে বুঝে নিতে হবে। অ্যাডমিশন টেস্টে যখন, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন বলবে কোনো একটা বস্তুর ওজন 50 কেজি, এই কথার মানে বোঝাচ্ছে বস্তুটার ওজন হচ্ছে 50 কেজি ওয়েট। 50 কেজি ওয়েট এই কথাটার মানে 50 ইন্টু 9.8। ওয়েট মানে হচ্ছে 9.8, গুণ দিতে হবে, এখনো দেই নাই। 9.8 গুণ দিলে একটা দশমিক ভ্যালু আসতে পারে না? পারে তো, থাকতেই পারে, আসতেই পারে, এখানে আসবে না হয়তো, হয়তো 65 কেজি দিলে 9.8 দিয়ে গুণ দিলে একটা দশমিক ভ্যালু আসবে, তাই না? কিন্তু এই কোন বস্তুর ওজন 50 কেজি বলা মানে হচ্ছে তোমাকে বলতেছে এটার সাথে একটা ডাব্লিউটি বসায় লিখো, মানে এটার ওজন হচ্ছে 50 ইন্টু 9.8। বুঝতেছো? এটাতে মানে ভুল ধরা যাবে না যে আপনি তো এটা তো ওজন দিচ্ছে, তাহলে তো নিউটন হওয়ার কথা, তাহলে মনে হয় 50 নিউটন হবে, এটা কিন্তু করা যাবে না। এটা 50 কেজি ওয়েট, নট নিউটন। কেমন? 9.8 গুণ দিলে তখন নিউটন বেরোবে। আচ্ছা, যাই হোক, আমরা এই অঙ্কটার জন্য সূত্রতে আসি একটু। 1 নাম্বার ম্যাথ, পেজ নাম্বার হচ্ছে 6, অঙ্ক নাম্বার 1। সূত্র দুইটা, একটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, আরেকটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দুইটা সূত্র এই অঙ্কের জন্য। এটাও মাটি থেকে উচ্চতার জন্য সূত্র, এটাও মাটি থেকে উচ্চতার জন্য সূত্র, বাট দুইটা দিয়ে উত্তর বের করলে দুই রকম উত্তর আসে। কেমন? তো প্রশ্ন কি বলছে? একজন ব্যক্তির ওজন হচ্ছে 50 কেজি ওয়েট, কত উচ্চতায় গেলে, কত উচ্চতায় গেলে ওজন অর্ধেক হবে? তুমি আমাকে বলো তো, ওজন অর্ধেক হওয়া মানে কি? জি অর্ধেক হয়ে যাও না? ওজন কখন অর্ধেক হয়? যখন জি অর্ধেক হয়, ঠিক? তাহলে আমরা বলতে পারি এইচ এর মান চাইছে, আর জি প্রাইমের মান দেয়া আছে হাফ অফ জি, নরমাল ওজনের অর্ধেক, মানে জি এর মানও অর্ধেক। এখন আসো আমরা একটু অ্যাপ্লাই করি, প্রথমে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করি, এটা দিয়ে জি প্রাইমের মান হাফ অফ জি বসাইলাম, এই পাশে জি বসাইলাম, 1 মাইনাস 2h বাই আর বসাইলাম, জি জি কাটাকাটি করলাম, হাফ রাখলাম, মাইনাস 2h বাই আর কি যদি বামে নিয়ে আসি প্লাস 2h বাই আর হয়ে যাবে না? আর হাফকে যদি ডানে নিয়ে যাই তাহলে 1 মাইনাস হাফ হবে না? 1 মাইনাস হাফ মানে কি? শুধু হাফ। তাহলে আমি কি বলতে পারি? দেখো তো, 2h বাই আর ইকুয়াল টু হচ্ছে হাফ। ক্যালকুলেশন একবারে করে ফেললাম, বলা যায় না? এখান থেকে বলতে পারি না? দেখো তো, h ইকুয়াল টু আর বাই 4, আর কত? 6400 কিলোমিটার, ভাগ করলে কত হবে? 1600 কিলোমিটার। ঠিক আছে কিনা? দেখো, এটাই কিন্তু আমার উত্তর, 1600 কিলোমিটার মিলল কিন্তু। এবার এটা দিয়ে করি, দাও এটা দিয়ে করি, এখানে একটা মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দাও।
এই তোমাদের যাদের একটু পর পর ওয়াচিং আসে এর মানে কিন্তু তোমরা মাঝখানে ক্লাস থেকে বাইরে আমি কিন্তু বুঝতেছি। এটা আমি নতুন শিখছি যে লাইভ থেকে বেরোয় লাইভে আবার ঢুকলে তখন এই চ্যাট হিস্ট্রির মধ্যে দেখায় যে তোমরা যেখানে লিখতেছো সেখানে আমাকে দেখায় যে কে কে ওয়াচিং ওয়াচিং ওয়াচিং। এর মানে হচ্ছে তোমরা মাঝখানে ক্লাস থেকে বাইরে ছিল। তোর কিন্তু ধরা যাচ্ছে কেন বাইরে ছিল বলো। হ্যাঁ, half of g equal to g into r square by r plus h whole square লিখছি। উভয় পক্ষ থেকে কি করলাম, জি জি কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করার পর কিন্তু এটা রুট করা যায়, দেখো তুমি বুঝছো কিনা, রুট করা যায় যে রুট করলে কিন্তু দেখো একটা ভেজেল্লা মান চলে আসতেছে অলরেডি, ঠিক আছে না? আসলে কোনো ইচ্ছা করে গুণ করে দিই। আর প্লাস এইচ ইকুয়াল টু রুট টু আর, তাহলে এইচ এর মান কত হবে, রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর, রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর এতটুকু হবে। আমি তোমাকে এটার মানটা বলি, দাঁড়াও। এটার মানটা হবে মোটামুটি 1.41 থেকে 1 বা তাহলে 0.41 আর আর গুণ করলে হচ্ছে তোমার 6400 গুণ করলে কত হয়, ক্যালকুলেটরে দেখি দাও, যেটা ক্যালকুলেটর দিবে না ভর্তি পরীক্ষায়, বলতেছি তোমাকে কাহিনী। 0.41 ইন্টু 64 2684। তুমি খেয়াল করো তো, দুইটা সূত্র দিয়ে যে ম্যাথ করলাম, দুইটা দিয়ে দুই ধরনের ইয়ে আসতেছে না, উত্তর আসতেছে না, কত ডিফারেন্স দেখতে পাচ্ছ, 1600 আর 2624। কাহিনী হচ্ছে কোনটা সঠিক, অপশন দেখে তো মনে হচ্ছে 1600 সঠিক, তাই না? আসলে সেকেন্ড সূত্রটা সঠিক এবং সেকেন্ড সূত্রের মানটা অ্যাকুরেট মান, প্রথমটা ভুয়া। দেখাচ্ছি তোমাকে, দাও মনোযোগ দিয়ে দেখো। g prime equal to g into দেখো তো এটা বোঝো কিনা, এটাকে এইভাবে লেখা যাবে, দেখো তো আর স্কোয়ারটাকে নিচে এনে লেখা যাবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, এইভাবে লেখা যাবে না? লিখে আটটাকে কি ভিতরে ঢুকাই দেওয়া যাবে না এইভাবে? তারপরে এইখানে দেখো তো এই কথাটা করা যাবে কিনা, হোল স্কোয়ার নিচে হোল স্কোয়ার মানে কি উপরে পাওয়ার -2 করা যাবে। তারপরে এইটাকে একটু ভাঙায় ফেলি, আর প্লাস এইচ বাই আর কে লেখা যাবে, দেখো তো 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। আমি এটা প্রমাণ দেখাচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি তোমাকে আসলে কোনটা সঠিক। দেখো সেকেন্ড সূত্রটা আসলে সঠিক, সেকেন্ড সূত্র থেকে দেখো আমি প্রথম সূত্রটা বের করতেছি, এভাবে লেখা যাবে না? দেখো তো দেখে মনে হচ্ছে না একটা বাইনোমিয়াল, একটা দ্বিপদী, বাইনোমিয়াল দেখে মনে হচ্ছে না, বাইনোমিয়াল যেটার পাওয়ার হচ্ছে নেগেটিভ। তুমি জানো একটা দ্বিপদীর পাওয়ার যদি নেগেটিভ হয় বা ভগ্নাংশ হয় তাহলে ওই দ্বিপদীর পদ সংখ্যা হয় অসীম, ওই দ্বিপদীর পদের সংখ্যা কি হয়, অসীম হয়। তাহলে আমরা দ্বিপদীটাকে ভাঙাইতে পারি, আমাদের বইতে কি করছে, দ্বিপদীটাকে ভাঙাইছে, এইভাবে লিখছে, দেখো জি ইন্টু 1 প্লাস দ্বিপদীর সূত্রে ভাঙাইছে, দেখো এইভাবে -2 ইন্টু এইচ বাই আর। এটা সূত্রটা কি জানো, সূত্রটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1/2 এক্স স্কোয়ার প্লাস এইভাবে ডট ডট দিয়ে বাড়তেই থাকবে, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এইভাবে বাড়তে থাকে জিনিসটা, কেমন? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে 1 প্লাস এন এক্স, এন কত -2, এক্স কত এইচ বাই আর, কেমন? প্লাস এন ইন্টু এন মাইনাস 1/2, হাবি যাবি থাকবে একটা, তার সাথে একটা এইচ বাই আর হোল স্কোয়ার থাকবে না, তারপরে আবার n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 2 এরকম হাবিজাবি থাকবে একটা, তার সাথে একটা h বাই r হোল কিউব থাকবে না, এভাবে কিন্তু জিনিসটা বাড়তেই থাকবে, থাকবে না, ইনফিনিটি পর্যন্ত যাবে। এরপরে আমাদের বইতে বলছে কি, দেখো আমাদের বইতে বলছে, চিন্তা করো আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, অনেক বেশি। কিন্তু আমরা ন্যাচারালি কয় মিটার উপরে জি এর মান মাপি? ধরো কেউ বললে বলতো দেখি 2 তলার উপরে জি এর মান কত, 2 তলা মানে কত?
20 ফিট। 20 ফিট মানে কয় মিটার? 6 মিটার। অথবা তোমাকে বললে বলতো 50 তলা উপরে জি এর মান কত? 50 তলা মানে 500 ফিট। 500 ফিট মানে মাত্র 130 মিটার। মানে আমরা যে উপরে জি এর মান মাপি এটা কিন্তু আর এর তুলনায় খুবই কম। আর এর মান 6400 কিলোমিটার, মানে 6400 ইন্টু 1000 মিটার। সেখানে আমরা 130 মিটার উপরে জি এর মান মাপি, 20 মিটার উপরে জি এর মান মাপি, মানে এইচ এর মানটা কিন্তু খুবই কম আর এর তুলনায়। এটা বুঝো কিনা? আমরা যেই এইচ এর উচ্চতার যে অঙ্কগুলা করি, যে এত মিটার উচ্চতার জি এর মান কত, সেই এইচ এর মানটা কিন্তু আর এর তুলনায় খুবই কম। তুমি চিন্তা করো, এইচ এর মান যদি 50 মিটার হয় আর আর এর মান যদি 6400 কিলোমিটার হয়, এই ভাগফলটা কি অনেক ছোট একটা সংখ্যা হবে না? 0.0000 সামথিং হবে কিনা? হবে না? তাহলে আমি কি বলতে পারি এইচ বাই আর একটা খুবই ছোট নাম্বার, 0.00 সামথিং। তোমরা কি জানো দশমিক সংখ্যাকে বর্গ করলে তার মান আরো কমে যায়? যেমন ধরো 0.001 এমনিতেই ছোট, এটাকে বর্গ করলে হয় 0.00001। জানো কিনা এটা? তাহলে এইচ বাই আর যদি খুবই ছোট একটা সংখ্যা হয়, এইচ বাই আর হোল স্কোয়ার আরো ছোট সংখ্যা হবে, গুনতেই পারবো না এত ছোট। এইচ বাই আর হোল কিউব দুনিয়ার ছোট সংখ্যা হবে। এইচ বাই আর টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 4 এটা ভয়ঙ্কর বজ্জার টাইপের ছোট সংখ্যা হবে, একটাও নাই, কোনো কাউন্টই করবে না সেটার মান, বলা যায় না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইচ যেহেতু আর এর তুলনায় অনেক ছোট, তাইলে এইচ বাই আর হোল স্কোয়ার কে 0 ধরা যায়, ওটা অনেক ছোট যেটাকে শূন্য ধরা যায়। তার মানে আমি চাইলে এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে পুরোটাকে 0 ধরতে পারি, পুরোটাকে 0 ধরতে পারি, এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে। কোন শর্তে? এইচ অনেক ছোট এই শর্তে ধরতে পারি না? তখন আমি একটা সূত্র দেখো বানাইতে পারি যে আমার ওই যে জি প্রাইম ইকুয়াল টু এই এতটুকু আমার সূত্র। তুমি আমাকে বলো এই যে সূত্রটা আমরা বানাইছি, এই সূত্রটা আমরা কি হাইয়েস্ট ম্যাক্সিমাম ওই বড় বড় পাওয়ার গুলা বাদ দিয়ে বানাইছি না? কেন বাদ দিছি? কারণ আমরা বুঝতে পারছি যে ওগুলার মান অনেক ছোট হবে, মান কাউন্টেবলই হবে না। কি শর্তে? কি শর্তে? এইচ অনেক ছোট এই শর্তে। তুমি আমাকে বলো এইচ যদি অনেক বড় হয়ে যায় তখন কি ওগুলার মান যেগুলাকে বাদ দিছিলাম, যেহেতু ওদেরকে ত্যায্য করে দিলাম, ঘর থেকে বাইর করে দিলাম, ওগুলার মান তখন থাকবে না? ওগুলার কাছে তখন টাকা পয়সা আসবে না? ওগুলো তখন কাউন্টেবল হবে না? যদি এইচ এর মান বেশি হয় তখন কি আমার চুরিটা ধরা পড়বে না? যে আমি যে চুরি করে যে মানগুলো বাদ দিছি, যে না আমার ঘরে আর বাকি কোনো বাচ্চা নাই, আসলে 3 টাকা আমি রাত্রিতে বাইর করে দিছি, ওগুলো তো আমার ঘরেই ছিল, ঠিক কিনা? কারণ ওগুলো পাওয়ার ছিল না, বাদ দিয়ে দিছি। এখন যদি মানুষ কখন বুঝবে যে আমি আসলে ধোঁকাবাজি করছি? যখন ওগুলার মান থাকবে, তখন আমার এই সূত্র দিয়ে যে উত্তরটা বের করবো সেই উত্তরটা কিন্তু আসল উত্তরের সমান হবে না। যদি এইচ এর মান অনেক বড় হয়ে যায় তখন আমার ধোঁকাবাজিটা ধরা পড়বে। এটা কি বুঝছো আমি যেটা তোমাদের বুঝাইতে চাচ্ছি? তাইলে তাহলে ভাই ধোঁকাবাজি সূত্র ইউজ করার দরকার কি? তুমি দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচ এর মান অনেক ছোট হয়। তো তুমি বুঝতেছো যে এইখানে এই সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে, অ্যাকচুয়াল সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে একটা রুটের ঝামেলা আসে, হিসাবের ক্যালকুলেশনে কষ্ট হয়। এই জন্য আমাদের এইখানে তোমার একটা বানাইনা সূত্র বানাইছে, ধোঁকাবাজি টাইপের সূত্র, বাকিগুলাকে বাদ দিয়ে। তুমি দেখবা এলাকার বড় ভাইরা যখন ক্রিকেট খেলে তখন দেখবা ছোট ভাই যারা আছে তারাও খেলতে চায় যে ভাই আমরাও খেলবো। ওদেরকে কষ্ট দেয় না, কি করে? ওদেরকে মাঠের এমন এক কোণায় দাঁড় করায় যেখানে বল কখনো যাবে না, ওদেরকে ফিল্ডিং করতে বসায়, বলে ছোট ভাই বল আসলে ধরবা, বল আর কখনো আসে না। তারপরে এদেরকে ব্যাটিং করতেও নামায় না। এটা থেকে ব্যাটিং করতে কখন নামায় জানো? যখন মনে করো 2 বল বাকি, এখন নন স্ট্রাইকিং এন্ডে জায়গা ফাঁকা আছে একটা, ওইখানে বসাইতে দাঁড়াও, বল দিয়ে ব্যাটে বাড়ি মারলেই একদম দিবার দৌড় একটা থাকে না, দেখবা এদেরকে বলে দুধ ভাত, খেলতে না কিন্তু কাজে লাগে। তো আমার এই যে দুধ ভাত যেগুলা, এগুলা কিন্তু কাজে লাগবে, চুরি ধরা পড়বে কখন? যখন এইচ এর মান অনেক বড়। তুমি দেখো আমাদের কিন্তু এখানে এইচ এর মানটা অনেক বড়, 1600 কিলোমিটার না? তার মানে এখানে কিন্তু এই চুরিটা ধরা পড়বে। তুমি দেখছো এখানে চুরিটা কত কিলোমিটারের চুরি? আসল উত্তর কিন্তু 2624, আর আমাদের কত আসছে? 1600, 1000 কম। যদি এইচ এর মান অনেক কম হইতো তাহলে চুরির মান হইতো 0.1 বা 0.2, ধরা পড়তো। তখন প্রথমটা দিয়ে করলেও যা উত্তর, সেকেন্ডটা দিয়ে করলেও তা উত্তর। তাহলে আমরা আসলে অ্যাডমিশন টেস্টে কোনটা অ্যাপ্লাই করব? দুঃখজনক হইলেও সত্যি, জানো কি দুঃখজনক হইলেও সত্যি, আমাদের একই টিচার তোমার বইতে 2টা অঙ্ক 2 ধরনের সূত্র দিয়ে করে রাখছে, মানে তারা 2টাকেই তোমার হচ্ছে হালাল করে দিচ্ছে। বিপদ হচ্ছে এইখানে। এই জন্য অ্যাডমিশন টেস্টে
দুইটার যে কোনো একটা দিয়ে উত্তর আসতে পারে। তাহলে আমরা এমসিকিউর জন্য কি করবো, সিকিউর জন্য কি করবো? তুমি আমাকে বলো কোন সূত্রটা অ্যাপ্লাই করা সহজ? প্রথমটা অ্যাপ্লাই করা সহজ, যেটা ওই যে ধোঁকাবাজি সূত্র, এটা অ্যাপ্লাই করা সোজা। আমরা কি করব, আমরা প্রথম সূত্র দিয়ে আগে ম্যাথ করে দেখব এমসিকিউর অপশনের সাথে মিলে কিনা। যদি প্রথম সূত্র দিয়ে ম্যাথ করে এমসিকিউর অপশনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই সেকেন্ড সূত্র দিয়ে আর টেস্ট করার দরকার নেই। প্রথম সূত্র দিয়ে ম্যাথ করে মিলে গেলে ওটি অ্যান্সার দাগায় দাও। প্রথম সূত্র আচ্ছা, আমাকে একটু জানাও তো, আমার এইখানে তোমার হচ্ছে জুমের যে অ্যাপটা রিস্টার্ট হয়েছে, তোমরা কি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। একটু আটকে গেছিল, আমার এখানে জুম অ্যাপটা রিস্টার্ট হয়েছে আর কি। এখন কি কথা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। এখন ঠিক আছে কি? এখন ঠিক আছে, আটকে গেছিল, হ্যাঁ ওই অ্যাপটা রিস্টার্ট হয়েছিল আর কি। আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আশা করি সব দেখতে পাচ্ছ এখন। তাহলে এমসিকিউতে যখন টিচার অপশন দিবে, তখন কিন্তু টিচার যে কোনো একটা সূত্র দিয়ে উত্তরটা বের করে উনি মাথার মধ্যে ঠিক করে রাখছে যে না এটা দিয়ে অঙ্ক করতে হবে, উনি ওইটাই অপশনে দিয়ে রাখবে, তাই না? এমসিকিউর জন্য আমি তো জানি না টিচার কোনটা ইউজ করছে। এমসিকিউর জন্য আমি সবসময় প্রথম সূত্র দিয়ে আগে টেস্ট করে দেখবো। এটা হচ্ছে এমসিকিউর জন্য প্রথমে টেস্ট করে দেখতে হবে। যদি না মিলে সেকেন্ডটার জন্য টার্গেট করতে হবে। আর সিকিউ যদি আসে, সব সময় সব সময় একটা সূত্র দিয়ে ম্যাথ করতে হবে সিকিউ দিয়ে আসলে। এবং সিকিউতে দশমিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। সিকিউতে লাস্টে এইচ ইকুয়াল টু √2 - 1 ইন্টু আর এই পর্যন্ত রাখলেই চলবে, 26 দেখানোর দরকার নাই। আমি এই সেকেন্ড পার্টটা এত ব্যাখ্যা করে বললাম শুধুমাত্র সিকিউর জন্য, যে এটা কেন আসলে এটা আমাদের সিনথেসাইজ করা দরকার। ডিসিশনটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটার উপর বেস করে আমরা আরেকটা অঙ্ক দেখে ফেলবো। এই যে 2 নাম্বার যে অঙ্কটা, এইটা আমরা মনে আছে কিনা, ওই যে 1/64 উল্টাবো, রুট করব, এক বাদ দিব, যা পাবো তার সাথে আর গুণ করব, মনে আছে এই নিয়মটা? এই নিয়মটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল সূত্র থেকে আসে, ধোকাবাজি টাইপ সূত্র থেকে আসে না। কথা বেজে বেজে আসতেছে? আমাকে একটু জানাও তো সবাই, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে জুম অ্যাপ যদি রিস্টার্ট হয়, তাহলে দেখা যায় তোমার ওই যে ফেসবুকে তো লাইভটা চলতে থাকে, তাই না? তখন দেখা যায় তোমার ওই যে সাউন্ডের সিনক্রোনাইজেশনের প্রবলেম হয়। তাহলে আমি একটা কাজ করি, আমি এই লাইভটা কেটে দিই, নতুন করে একটা লাইভ দিচ্ছি, তোমরা নতুন লাইভটাতে জয়েন করো। আমি এই লাইভের কমেন্টের মধ্যেই নতুন লাইভের লিঙ্কটা দিব। আমি লাইভটা এখান থেকে কাটতেছি, হ্যাঁ? নতুন লাইভের লিঙ্কটা এই লাইভের কমেন্টে দিব। যারা যারা নতুন লাইভের লিঙ্কটা পাইছো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে ওরা যেন আসতে পারে। আমিও কিন্তু আগের লাইভের লাস্ট কমেন্টে এই এই লিঙ্কটা পোস্ট করে দিছি, হ্যাঁ? আগের লাইভে মোটামুটি 65 জনের মতো ছিল। হ্যাঁ, 65 জনের মতো ছিল। 60+ অ্যাড হইলে আমি কথাবার্তা শুরু করব। এখন কি সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে জানাও।
তোমাদের মধ্যে একজন একটু কষ্ট করে রুটিনের যে পোস্ট আছে সেই পোস্টে একটু লিঙ্কটা পেস্ট করে দাও তো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলি এর মাঝখানে। হ্যাঁ, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে হচ্ছে আমরা যে অঙ্কটার কথা বলতেছিলাম যে এই যে 2 নাম্বার যে ম্যাথটা, ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে সেখানের অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 81% হবে, এই ম্যাথটা আমরা মানে ওই যে শর্টকাট আমরা উল্টায় দিব, তারপর রুট করব, একবার দিব, ওই শর্টকাটটা দেখবো। আবার সিকিউর জন্য ওই অ্যাকচুয়াল সূত্রটা থেকে আমরা এটা বের করাও শিখবো। দেখো 2 নাম্বারটা আমরা হোয়াইট বোর্ডে গিয়ে করি। 2 বলছে যে ভূপৃষ্ঠ থেকে কত উপরে গেলে, এইচ এর মান চাইছে, কত উপরে গেলে জি এর মান মানে ভূপৃষ্ঠের 81% হবে, 81% হবে। এই কথার মানে সিকিউর জন্য আমরা এইভাবে লিখব যে জি প্রাইম ইকুয়াল টু 81/100 অফ জি। এটা বুঝছো কিনা? 81% অফ জি মানে কি? জি প্রাইম ইকুয়াল টু 81/100 ইন্টু জি, তাই না? তাহলে আমরা লিখবো এইভাবে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এভাবে লিখবো। তারপরে আমরা জি প্রাইমের মানটা বসাই দিব। মানটা যখনই বসায় দিব তখনই কিন্তু দেখো উভয় পক্ষ থেকে জি এবং জি চলে যাবে, চলে যাবে কিনা, তাই না? জি আর জি যদি চলে যায় তাহলে আমার থাকে হচ্ছে 81/100। রুট করে দিই, রুট করলে কত হয় 9/10, আর এই পাশে কত হয় আর বাই আর প্লাস এইচ, আর বাই আর প্লাস এইচ। আমাকে খুঁজতে খুঁজতে ফোনের চার্জ শেষ। ফোনের চার্জ শেষ হইলে সমস্যা নাই, ফোন আবার চার্জ দেওয়া দেয়। তোমার চার্জ শেষ হইলে সমস্যা, তোমার চার্জ এখন আছে তো, তোমার চার্জ থাকলেই হবে, তাহলে সব বুঝতে পারবা। 9r প্লাস 9h ইকুয়াল টু 10r। তার মানে আমি বলতে পারি 9h ইকুয়াল টু r, 10r বিয়োগ 9r মানে কত r, তাহলে h ইকুয়াল টু কত r বাই 9, h ইকুয়াল টু হচ্ছে r বাই 9। এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই ক্যালকুলেটও করা যাবে। কিভাবে ক্যালকুলেট করা যাবে দেখো, আমরা বলতে পারি যে r মানে কত, r মানে হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার, মনে আছে কিনা? 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার ডিভাইডেড বাই 9। এই 6.4 কে মনে মনে 64 ধরো, মনে মনে 64 ধরো, তাহলে দশমিক কি এক ঘর ডানে সরাই দিলাম, মনে মনে 64 ভাবলাম, নামতা পড়ো 7 9 63, 7 9 63 মানে 1 থাকে, তো শূন্য দিলে আবার 9 কে 9, তাহলে এবার দশমিক আবার বসায় দাও 0.71 10 টু দি পাওয়ার 6 মিটার। দেখো এটাই কিন্তু উত্তর। এখন এইটাকে আমরা এমসিকিউ তে কি করলাম, এমসিকিউ তে কিভাবে করব, যদি শর্টকাট আসে, এমসিকিউ যদি আসে তাহলে এমসিকিউর জন্য করবো এইভাবে, আমরা বলবো 81% মানে 81/100, এইটাকে উল্টাবো, উল্টাবো মানে কত 100/81, তারপর রুট করব, রুট মানে কত 10/9, তারপর 1 মাইনাস করব, 1 মাইনাস মানে কত 10/9 বিয়োগ 1 মানে কত হবে 1/9, তারপর আর গুণ করব, তার মানে 1/9 অফ আর। মনে আছে এটা? মনে আছে কি দেখো তো, 81% মানে 81/100, আগে এটা মিনিং লিখে নিলাম, তারপরে এটা উল্টাবো 100/81, তারপরে করবো রুট 10/9, তারপরে 1 মাইনাস করবো 1/9, তারপরে আর গুণ করে দিব 1/9 ইন্টু আর। এটা কিন্তু আমরা একটু আগে বের করছি, ঠিক আছে? আচ্ছা এইবার তাহলে এটা গেল প্র্যাকটিস। সর্বনিম্ন কত বেগে এম ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা কখনো ফিরে আসবে না? অবশ্যই মুক্তি বেগে নিক্ষেপ করলে তা কখনো ফিরে আসবে না। তাহলে উত্তর হচ্ছে √/2gr, উত্তর হচ্ছে এ।
এটা আসলে মুক্তিবেগের মান জিজ্ঞেস করছে, কেমন? আচ্ছা, এবার 2 নাম্বার, একটি লিফটের মেঝেতে রাখা একটি ওজন মাপার যন্ত্র, এটা খুবই একটা তোমার হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথ, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। হ্যাঁ, একটি লিফটের মেঝেতে রাখা একটি ওজন মাপার যন্ত্রের উপর একজন 50 কেজি ভর বিশিষ্ট মানুষ দাঁড়িয়ে আছে। ওজন মাপার যন্ত্রটা কি আসলে? ওজন মাপার যন্ত্র কি তোমরা জানো এটাকে কি বলে? ওজন মাপার যন্ত্রকে, ওজন মাপার যন্ত্রকে বলে হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার ওজন মাপার যন্ত্র নিয়ে আমি একটা ছবি এঁকে তোমাকে দেখাচ্ছি, দেখো এইরকম হচ্ছে হয় ওজন মাপার যন্ত্র। মনে করো এইখানে হচ্ছে একটা মনে করো কোনো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ড থেকে একটা আংটার মতো ঝুলবে, আংটা, এই আংটার নিচে একটা স্প্রিং থাকবে, স্প্রিং এর নিচে আরেকটা আংটা থাকবে, এই আংটার মতো তুমি একটা বস্তু ঝুলাবা। এখানে মনে করো তুমি কোনো একটা লাল কালারের মনে করো বস্তু ঝুলাইছো, ঠিক আছে? এই মেশিনটাকে আমরা বলি নিউটন মিটার। তো ও কি করে, ওর মধ্যে এখানে একটা রিডিং মিটার থাকে, মানে ওই যে আমরা যেমন মনে করো যে রাস্তাতে যাওয়ার সময় দেখবে না ওজন মাপার যন্ত্র নিয়ে বসে থাকে, যে কি বলে স্বাস্থ্য সুস্বাস্থ্যই জীবনের মূল মন্ত্র, এরকম কিছু ট্যাগলাইন দিয়ে স্লোগান দিয়ে ওরা 2 টাকা দিয়ে ওই যে তোমার ওজন মেপে দেয়, দেখছো না? তো উপরে তোমার মিটার মেশিনের উপর কিন্তু একটা রিডিং মিটার থাকে, ওটা বলে দেয় যে কত কেজি ওজন তোমার বা কত কেজি ভর, তাই না? তো এইখানে তোমার রিডিং মিটার থাকে, এই পাশে রিডিং মিটারের এই পাশে ওজন দেখায় যে কত নিউটন, এটা দেখা ওজন। মনে করো ওজন দেখাইলো কথার কথা 900 নিউটন, কেমন? এবং এই পাশে সে তোমার ভর দেখাবে। এখন ওজন মাপার যন্ত্রে ভর কিভাবে দেখায়? ওজন মাপার যন্ত্রে ভর দেখায় এইভাবে, এই ভরের নিচে একটা চিপ থাকে, এখানে একটা ক্যালকুলেটরের মতো একটা নাম্বার প্যাড থাকে, নাম্বার প্যাড, এইখানে জি এর মান সেট করা যায়, যে এই এলাকায়, যে এলাকায় আমি এখন আসি, এই এলাকায় জি এর মান কত। ধরো তুমি যে এলাকায় আসছো ওই এলাকার জি এর মান তুমি 10 সেট করে দিলা, এটা তোমার নিজের উপর, তুমি কত সেট করবা, ব্যাপারটার মানে বুঝছো? জি এর মান 10 তুমি সেট করলা, সে কি করবে? ওজন মাপার জন্য তোমার ওজন মাপবে, ভর মাপবে না, সে তোমার সেট করা জি দিয়ে ওজনটাকে ভাগ করবে, ভাগ করে সে ভর দেখাবে। ভরের ব্যাপারটা বুঝছো কিনা? ভর সে কিভাবে বের করবে? তোমার ভর যে 90 কেজি এটা সে কিন্তু জানে না, সে মাপতেও পারে না। তোমার ভর যে 90 কেজি সে বুঝলো কিভাবে? তুমি যখন ওই স্প্রিং এর মধ্যে লাফ দিয়ে ওই যে দুলবা, মনে করো তুমি চার্জ হওয়ার জন্য, মনে করো তোমার তোমার চার্জ শেষ, এখন ধরো তুমি চার্জ দিতে চাও, তুমি কি করলা? তুমি স্প্রিং এর মধ্যে আংটার মধ্যে ঝুলে গেলা, হ্যাঙ্গারের মতো আর কি ঝুললা, তুমি ঝুলতেছো, তোমার চার্জ বাড়তেছে, কেমন? তো এই মেশিন তোমার ওজন মাপবে কত নিউটন, 900 নিউটন। এরপরে মেশিন দেখবে তুমি নাম্বারের মধ্যে, মানে নাম্বার প্যাডের মধ্যে তুমি জি এর মান 10 সেট করে রাখছো, তখন সে ওই 10 দিয়ে 900 কে ভাগ করে দেখবে, হ্যাঁ 90 কেজি, ঠিক আছে। মানে সে কিন্তু ভর মাপতে পারে না, সে ভর হিসাব করে তোমার দেয়া মানের সাপেক্ষে, কেমন? আচ্ছা, এবার দেখো কি লিখছে, একটি লিফটের মেঝেতে রাখা একটি ওজন মাপার যন্ত্র 50 কেজি ভর বিশিষ্ট একজন মানুষ দাঁড়ায় আছে, 50 কেজি ভর। লিফটটি স্থিত অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে প্রথমে উপরের দিকে ওঠে, এরপরে সে সমবেগে উপরে উঠতে থাকে। লিফট চলার পর থেকে ওজন মাপার যন্ত্রে ভর কত দেখাবে? এখন তুমি যদি বলো যে হ্যাঁ ভর তো সবসময় সেম, সব সময় 50 কেজি থাকবে, দাগাইলা বি নাম্বার, ভুল হবে। কারণ ওজন মাপার যন্ত্রে ভর ভরের সাপেক্ষে দেখায় না, ওজন মাপার যন্ত্রে ভর ওজনের সাপেক্ষে দেখায়, কারণ সে মাপে ওজন, সে ভর মাপতে পারে না, কেমন? এখন তুমি আমাকে বলো একটা লিফট যখন উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠার সময় যখন তার ত্বরণ থাকে, যখন তার ত্বরণ যখন থাকে তখন তার ওজন কত হয়? আপাত ওজন আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, না? মনে আছে? ঊর্ধ্বগামী লিফট এ সমত্বরণে উঠতেছে, মনে পড়ে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের কথা, লিফটের ম্যাথ করাইছিলাম। উপরের দিকে উঠলে আপাত ওজন কি হয়? একটু বৃদ্ধি পায়, তখন আপাত ওজন কত হয়? এম ইন্টু জি প্লাস এ। আমার এখানে এম কত? 50, জি কত? 10 ধরতে বলছে, এ কত? 2। তাহলে তোমার এই ওজন মাপার যন্ত্র তোমার ওজন কত দেখাবে? 12 ইন্টু 50 মানে 600 নিউটন দেখাবে, ঠিক কিনা? দেখাবে না 600 নিউটন? তাহলে তার ভরের যে রিডার, তার ভরের যে মিটার, সেই মিটারে ভর কত দেখাবে? তাহলে
সেই মিটারে ভর দেখাবে এই 600-কে সে 10 দিয়ে, যেই 10 তুমি সেট করে রাখছো এই 10 দিয়ে ভাগ করে দেখাবে, ও আচ্ছা ওর ভর তো 60 কেজি। বুঝছো কিনা ব্যাপারটা কিভাবে আসে, তাই না? এরপরে সে আবার কি করবে, এরপরে সে আবার সমবেগে উঠবে। তুমি তো জানো যখন লিফট সমবেগে ওঠে তখন আপাত ওজন চেঞ্জ হয় না, কারণ সমবেগে উঠলে এর মান কত, 0, তখন তার ওজন কিন্তু ওই আর ইকুয়াল টু এমজি থাকবে সমবেগের ক্ষেত্রে আর কি। সমবেগের জন্য ওজন ইকুয়াল টু এম ইন্টু জি। কেন? কারণ সমবেগে কোনো কি থাকে না, ত্বরণ থাকে না। তাহলে সমবেগের ত্বরণ কি তোমার শূন্য, মানে আর ইকুয়াল টু এম জি, তার মানে হচ্ছে তোমার তার ওই ওজন তোমার 500 নিউটন হবে। তাহলে ভর কত হবে, এই 500-কে সে 10 দিয়ে ভাগ করে দেখাবে, 50 কেজি। রাইট, এই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? আচ্ছা এটা গেল। এইবার তাদের ম্যাথ, তাদের ম্যাথের জন্য এই যে তোমরা একটু আগে বলতেছিলে না একজন যে 81 গুণ 4 গুণ থাকলে তোমার হচ্ছে তাদের ম্যাথে কত দিয়ে জানো, 5 দিয়ে ক্যালকুলেট করতে হবে, নাহলে 6 দিয়ে ক্যালকুলেট করতে হবে। ওইটাই আমি একটু বলবো, একটু মনে করাবো চাঁদের ম্যাথ। বেসিকটা চলে যাই। বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? হ্যাঁ, ক্লাস শুরুর আগে দেখছিলাম আকাশ বাতাস কালো করে আসতেছে। এখন কি বৃষ্টি হচ্ছে ঢাকায় বা ঢাকার বাইরে? আজকে বৃষ্টি হওয়ার কথা, কারণ তোমার হচ্ছে আজকে তো সম্ভাব্য শবে কদরের রাত, তো রহমতের রাত, অবশ্যই তোমার হচ্ছে আশপাশ সবকিছু ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। তো তোমার হচ্ছে যেটা বলতেছিলাম চাঁদের ম্যাথ হবে ইনশাল্লাহ, আজকে পুরো বাংলাদেশেই হচ্ছে বৃষ্টি হবে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার কথা। গত 2 দিন অনেক গরম ছিল। যাই হোক, চাঁদের ম্যাথের জন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি চাঁদে জি এর মান পৃথিবীর 6/1 আমরা জানি জি এম ইকুয়াল টু 1/6 অফ জিই, তাই না? এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে কিছু না বললে। যদি কোনো অঙ্কে দেয়া থাকে, যদি ম্যাথে বলে দেয় 81 আর 4 গুণের কথা, তাহলে জি এম সমান সমান 1/5 অফ জি ধরতে হবে। এটা কেন, এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি জিই বাই জিএম ইকুয়াল টু জি এম এম, ভুল লিখলাম না, এভাবে লিখতে পারি না? জিজি কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গেলে কি আমরা এইভাবে জিনিস লিখতে পারি? দেখো তো, এমই বাই এম এম এইভাবে লিখলাম, আর আর এম স্কোয়ার বাই আর ই স্কোয়ার এইভাবে লিখলাম, লেখা যাবে না? দেখো তো, এই এমই বাই এম এম এইটার মানে কিন্তু দেয়া থাকে 81, যে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, এরকম লেখা থাকে। তাহলে এই ভরের অনুপাত হচ্ছে 81, আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। এর মানে এখন 4 যাবে নিচে, কারণ যেহেতু তুমি আর এম উপরে আছে, আর এম কে নিচে দিলে অনুপাতটা বের হবে আর কি, নিচে হবে 4-এর বর্গ, উপরে 81, নিচে 4-এর বর্গ মানে কত, 16, 5 16 80 আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কিন্তু 5 বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলটিমেটলি ঘুরায় ফিরতে চাই যে জি এম সমান সমান 1/5 অফ জি। তাইলে এটা হচ্ছে বেসিক দেখাইলাম, যদি কেউ ভুলে গিয়ে থাকো। তাহলে আমরা সামারি করলাম কি, চাঁদের অঙ্কে যদি তোমার কোনো কিছু দেয়া না থাকে তাহলে সবসময় 6 দিয়ে ক্যালকুলেশন করতে হয়, আর তোমার যদি 81 গুণ 4 গুণ দেওয়া থাকে তাহলে 5 দিয়ে ক্যালকুলেশন করতে হয়। এখন যদি যদি ওজন জানতে চায়, তাহলে ভাগ, অন্য সব ক্ষেত্রে গুণ।
এই কথার মানেটা কি, এটা একটা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, আমার যদি জিজ্ঞেস করে চাঁদে কোনো একটা বস্তুর পৃথিবীতে ওজন এত, চাঁদে ওজন কত, এখন আমরা তো জানি যে চাঁদে জি এর মান কমে, চাঁদে যেহেতু জি এর মান কমে আর ওজন যেহেতু জি এর সাথে সমানুপাতিক, অবশ্যই চাঁদে ওজনের মানও কমবে। তার মানে চাঁদে যদি কখনো ওজন জানতে চাই তাহলে আমরা ভাগ দিব। এখন যদি অন্য কিছু জানতে চাই তাহলে আমরা গুণ দিব। এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো, সর্বোচ্চ উচ্চতার সমীকরণে কি এইচ সমানুপাতিক 1/g বলা যায় না? তাহলে এইচ আর জি ব্যস্তানুপাতিক, তাহলে চাঁদে যদি জি এর মান কমে তাহলে অবশ্যই এইচ এর মান বাড়বে। তার মানে সর্বোচ্চ উচ্চতা জিজ্ঞেস করলে আমাকে কি করতে হবে? গুণ দিতে হবে, কারণ চাঁদের জি এর মান সবসময় কমে, চাঁদের এইচ এর মান সবসময় বাড়বে। আবার মনে করো বললো উপরে উঠতে কত সময় লাগে, টি ইকুয়াল টু ইউ/জি, এটাও কিন্তু ব্যস্তানুপাতিক, এটা জানতে চাইলেও কি করবো? গুণই দিব। উপর থেকে নামতে কত সময় লাগে, এটাও কিন্তু ইউ/জি, এই সময় কি দিব? গুণই দিব। তারপরে টোটাল উঠতে নামতে সময় লাগলো কত? 2u/g, এটাও কিন্তু ব্যস্তানুপাতিক, তার মানে এটার সময় কি করতে হবে? গুণই করতে হবে। আর ইকুয়াল টু u²/g, আর এর মান যখন ম্যাক্সিমাম হয়, তাহলে ম্যাক্সিমাম পারলেও কিন্তু জি এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এই সময় গুণ দিতে হবে। এই ব্যাপারগুলো আমি তোমাদের রেগুলার ক্লাসে বলছিলাম, এগুলো আবার একটা মনে করাইলাম, ড্রাফটে থাকুক, পরে রিভিশন দেওয়ার সময় সুবিধা হবে, একবারে দেখে যেতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে ম্যাথগুলো করে ফেলি। দেখো এক নম্বরে দেখো বলা আছে একটা বস্তুর পৃথিবীতে ওজন 600, চাঁদে নিলে ওজন কত হবে? যেহেতু ওজন চাইছে, ভাগ আমরা করবই। কত দিয়ে ভাগ করব? এটা আমাকে এই যে দেয়া আছে এই কথাটা বলে দিবে, যেহেতু দেয়া আছে তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে আমার উত্তর হবে 600 ডিভাইডেড বাই 5, 5 12 60, তাহলে এটা হবে 120 নিউটন। গেল। এবার 2 নাম্বারটা দেখো বলছে সর্বাধিক উচ্চতা কত হবে? যেহেতু ওজন জানতে চাই নাই, ভাগ আমি দিব না, আমি কি দিব? আমি গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 5 দিয়ে, কারণ দেয়া আছে। তাহলে আমার উত্তর হবে 10 ইন্টু 5 মানে 50। কেমন? আচ্ছা, এবার প্র্যাকটিসের 1 নাম্বারটা, যেহেতু আমরা জানি মুক্তিবেগ ইজ প্রপোর্শনাল টু √/g, কারণ হচ্ছে মুক্তিবেগ সমান সমান √2gr, চাঁদে যেহেতু জি এর মান কম, চাঁদে মুক্তিবেগের মানও কমই হবে। দেখো উত্তর হচ্ছে এটা, পৃথিবীর মুক্তিবেগ বেশি, চাঁদের মুক্তিবেগ কম। সিকিউতে এভাবে করতে পারবে কিনা? সিকিউতে এইভাবে তোমার যদি ওই যে কোনো কিছু দেয়া না থাকে তাহলে তুমি ডিরেক্টলি করতে পারবা, কারণ চাঁদের জি এর মান যে পৃথিবীর 6/1 এটা আমরা মানে একদম ওই যে তোমার ক্যাপিটাল জি এর মান যেমন 6.67, 10⁻11 যেমন ধ্রুবক, চাঁদের জি এর মান পৃথিবীর 6/1 এটাও ধ্রুবক। 81 গুণ 4 গুণের ম্যাথটা যদি তোমার মানে সিকিউতে আসে, তুমি এই রুল দিয়ে, যেটা এখানে লিখে দেখাইলাম, এই রুল দিয়ে আগে দেখাই নিতে পারো যে চাঁদের জি এর সাথে পৃথিবীর জি এর সম্পর্ক 5/1, তারপরে তুমি ম্যাথটা করতে পারো যে 5 কিভাবে আসলো, এটাকে দেখাই নিতে পারো সিকিউর জন্য। কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, এটা অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। আমাকে বলো তো, মুক্তিবেগ মানে তোমাকে পৃথিবী ছেড়ে ছুড়ে মারা হইলো, মনে করো তোমাকে আমি পৃথিবী থেকে ছুড়ে মেরে দিলাম মহাকাশে, তোমার মুক্তিবেগ কত হইতে হবে? 11.2। এটা কার ভরের উপর ডিপেন্ড করে? তোমার ভরের উপর নাকি পৃথিবীর ভরের উপর? বলো দেখি আমাকে। আমরা একটা লাইন পড়ি না, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, এরকম একটা লাইন পড়ছি। তাহলে আমি তোমাকে পৃথিবী থেকে ছুড়ে দিলাম মহাকাশের দিকে, তোমার মুক্তিবেগ কত হইতে হবে? 11.2। এটা কার ভরের উপর ডিপেন্ড করে? তোমার ভরের উপর নাকি পৃথিবীর ভরের উপর নাকি কারো ভরের উপরই না? বলো তো। অবশ্যই অবশ্যই তোমার মুক্তিবেগ তোমাকে যেই গ্রহ থেকে ছুড়ে মারছি সেই গ্রহের ভরের উপর ডিপেন্ড করে, তোমার ভরের উপর না। তাহলে কোনো না কোনো ভরের উপর কিন্তু ডিপেন্ড করে। আমরা জানি এই কারো ভরের উপর না, কথাটা ঠিক না। আমরা জানি মুক্তিবেগ সমান সমান √2gm/r। তাইলে মুক্তিবেগের সাথে ভরের সম্পর্ক আছে। এটা কার ভর? এটা হচ্ছে পৃথিবীর ভর, যেখান থেকে তোমাকে ছুড়ে মারছি। তোমাকে যদি আমি চাঁদ থেকে ছুড়ে মারি, চাঁদের মুক্তিবেগ কি 11.2 না তো, চাঁদের মুক্তিবেগ 2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে চাঁদের মুক্তিবেগ চেঞ্জ হয়েছে কেন? তোমার জন্য না, চাঁদের নিজের ভরের জন্য। তাহলে আমরা কি ডিসাইড করলাম? কোন একটা এলাকার মুক্তিবেগ হবে ওই এলাকা থেকে যে বস্তুকে ছুড়ে মারলাম ওই বস্তুর ভরের জন্য না, ওটা ডিপেন্ড করবে যে বস্তুর উপর থেকে ছুড়ে মারছি সেই বস্তুর ভরের উপর। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমরা এই কথাটা এখানে লিখে দিই, মুক্তিবেগ নির্ভর করে
যেখান থেকে ছুঁড়ে মারা হয়েছে তার ভরের উপর। নির্ভর করে না, যাকে ছুঁড়ে মারা হয়েছে তার ভরের উপর নির্ভর করে না, যেখান থেকে মারা হয়েছে তার ভরের উপর নির্ভর করে। তাহলে আমাদের মহাকর্ষ চ্যাপ্টারে বিশাল চ্যাপ্টার ছিল, কিন্তু অনেক ম্যাথ, অনেক থিওরি, ম্যাথমেটিক্যাল থিওরি আর কি, যেগুলো আমাদের লাগবে। আমি সবগুলো মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করছি। পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে বেশ কিছু উত্তরে ভুল আছে এবং একটা দুটো অঙ্কের উত্তর দেয়া নাই, সেগুলাকে আমি ক্লাস নোটের মধ্যে হলুদ কালারে মার্ক করে দিছি। যেমন তোমরা কম্পেনিয়ন বুকে একটু মিলাবা, 2 নাম্বার অঙ্কের কিন্তু কোনো উত্তর দেয়া নাই। 2 নাম্বার অঙ্কের উত্তর হচ্ছে 4×10⁷। এবং পৃষ্ঠটানের ম্যাথে 2 নাম্বার কোয়েশ্চেনে এখনই ঠিক করে নাও, চাইলে তোমরা পরে দেখেও ঠিক করতে পারো। এই পি এর মান 100 দেয়া আছে, এটা 200 হবে, মানে উত্তরটা ভুল দেয়া ছিল, 200 হবে। তারপরে প্রবাহীর ম্যাথের প্রত্যেকটা অপশনে 10⁻⁸ হবে, 10⁻⁶ দেয়া, প্রত্যেকটা অপশনে 10⁻⁸ হবে, সরি 10⁻⁸ দেয়া, -6 হবে, ভুল বলতেছি, 10⁻⁶ হবে আর কি, আমি ঠিক করে দিচ্ছি এখানে। তোমাদের কম্পিউটার বুকে এটা ভুল আছে আর কি, উল্টা বলছি আর কি। কম্পিউটার বুকে যে মানটা আছে 10⁻, ওইটা ভুল, 10⁻�6 হবে প্রত্যেকটা অপশনে। কেমন? 2 নাম্বার অঙ্কের উত্তর দেয়া আছে 0.981, 2 নাম্বার অঙ্কের উত্তর হবে ডি, ঢাকা, 0 দিলাম, 0 হবে। আর কোনো ভুল আছে কিনা আমি চেক করে দাও, আর ভুল। তাহলে কি বললাম, প্রবাহীর ম্যাথের 2 নাম্বার অঙ্কের উত্তর হবে ঢাকা, ডি, 0। আর 1 নাম্বার অঙ্কের সবগুলা 10⁻⁶ হবে। পৃষ্ঠটানের 2 নাম্বার ম্যাথের উত্তর হবে 100 দেয়া আছে, 200 হবে। আর পীড়ন বিকৃতি গুণাঙ্কের 2 নাম্বার অঙ্কের উত্তর দেয়া নাই, ওটা ঠিক করে নিবা, 4×10⁷। এখন ঠিক না করলে পরে ঠিক করলে চলবে, আমি এটা আপলোড করে দেব। তো পদার্থের গাঠনিক ধর্ম, পীড়ন বিকৃতি গুণাঙ্ক, সূত্র কি আমরা এখানে লিখে ফেলতে পারি। এই চ্যাপ্টারের ম্যাথ খুবই মজার, সূত্র পারলে ম্যাথ পারবা, সূত্র পারবা না ম্যাথ শেষ। এই চ্যাপ্টারে মানে ওই যে মহাকর্ষের মতো অত চিন্তা করতে হয় না যে এমন হয়েছে আর কি করব, সূত্র পারলেই হবে। দেখো আমাদের সূত্র হচ্ছে y = FL/AL। F কি? বল। A কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্যাপিটাল L কি? বস্তুর আদি দৈর্ঘ্য। স্মল l কি? দৈর্ঘ্যের বৃদ্ধি। এটাকে আরেকভাবে লেখা যায়, একই কথা, একই কথা, পীড়ন বাই বিকৃতি বলা যায় না? তাহলে আমরা 1 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা তোমার হচ্ছে হোয়াইট বোর্ডে নিয়ে করতে চাই না, এখানেই করি, তাহলে তুমি বুঝতে পারো ভালো। দেখো 1 নাম্বার অঙ্কটা y দেয়া আছে 4×10⁻11, তাই না? এটা হচ্ছে y। দৈর্ঘ্য 7.5% বাড়াইছে, এই কথার মানেটা কি বলতো? এই কথার মানে 7.5% কততে বাড়ছে? 100তে বাড়ছে না? তাহলে আমি কি বলতে পারি আদি দৈর্ঘ্য 100 হইলে বাড়ছে কত? 7.5। এটা কি বলা যায় কিনা? আদি দৈর্ঘ্য 100 হইলে বাড়ছে কত? 7.5। এটা কি বলা যায়? দেখো তো। তাহলে আমি কি এটা বলতে পারি? দেখো তো, y = পীড়ন বাই বিকৃতি, বিকৃতির জায়গায় বললাম কি 7.5/100। এল এর মান যদি 100 ধরি, আমার স্মল এল এর মান হবে 7.5। আমার পীড়ন চাইছে, পীড়নটাকে রেখে বাদ বাকিটাকে অন্যদিকে গুণ করে দিই। তাহলে 7.5/100 ইন্টু 4×10⁻11। 100 দিয়ে ভাগ আগেই করবা না, আগে 7.5 দিয়ে গুণ করে নাও। 7.5-এর সাথে 4 দিয়ে গুণ করলে হয় 30। 30কে 100 দিয়ে ভাগ করলে উপরে থাকে 3, নিচে হয় 10। ওই 10 গিয়ে 10⁻11কে ধরবে, উত্তর হবে 3×10। কেমন? 2 নাম্বারটা দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার a,